ওকে, we are on live. So কি অবস্থা পোলাপান সবার? গতদিন দেখলাম যে অনেকেই লাইভে ছিলেন। সো আজকেও কিন্তু একেবারে কোপাকুপি একটা লাইভ হয়ে যাবে বৃত্ত চ্যাপ্টারের জেনারেল ম্যাথ চ্যাপ্টার 8। সো আমরা কিছুক্ষণ টাইম নিব হচ্ছে অডিয়েন্স গ্যাদারিং এর জন্য। কিছুক্ষণের মধ্যেই হচ্ছে আমরা ক্লাস শুরু করতেছি। অলরেডি পোলাপান জয়েন করা শুরু করছে। সো যারা আমাদের সাথে এই মোমেন্টে কানেক্ট হইতেছেন, একটু কষ্ট করে ফ্রেন্ডদের সাথে একটু শেয়ার করে দিবেন। মেসেঞ্জার গ্রুপগুলাতে একটু শেয়ার করে দিবেন। হ্যাঁ, অলরেডি হচ্ছে জয়েন করা শুরু করছে। তো ফ্রেন্ডদের সাথে একটু শেয়ার করে দেন, মেসেঞ্জার গ্রুপগুলাতে একটু শেয়ার করে দেন অ্যান্ড কে কোন জায়গা থেকে দেখতেছেন, কোন স্কুলের সেটাও একটু কমেন্ট সেকশনে জানান। আমি একটু দেখি যে বাংলাদেশের কোন জায়গা থেকে হচ্ছে আমাদের সাথে পোলাপান কানেক্টেড। তো এই তো পোলাপান আসতেছে। কিছুক্ষণ টাইম নিব আমরা 2 থেকে 3 মিনিটের মতো। অ্যান্ড আজকেও কিন্তু হচ্ছে আপনাদের লাইভ এমসিকিউ এক্সাম আছে। আজকের এক্সাম হচ্ছে ভাই বৃত্তের উপর, তাই না? হ্যাঁ, আজকে ঠিক রাত 10:30 টায় এক্সামটা লাইভ হবে। সো 10:30 বাজে ক্লাস শেষ হয়ে যাবে অলমোস্ট। আমাদের হয়তো আজকের ক্লাস যাবে কতক্ষণ? 8:30 মতো বাজে, তো হয়তো সর্বোচ্চ 10টা 10:30 বাজে হচ্ছে আপনাদের এক্সাম। তো অলরেডি ফেসবুকে মানুষজন আসা শুরু করতেছে। আমি হচ্ছে একটু লাইভটা শেয়ার দিয়ে দিই। ওকে। সো আর 2 মিনিট 3 মিনিটের মধ্যেই হচ্ছে আমরা ক্লাস শুরু করব। আচ্ছা, সবাইকে হচ্ছে যে জাস্ট কয়েকটা অ্যানাউন্সমেন্ট দিয়ে নিই। মাথা তো ক্লাস নিবে। আমি একটু পরে বাসায় চলে যাবো। তাতা তুমি সবকিছু অফ করে যাও। মেইন কথা হচ্ছে যে আজকে আমাদের লাইভ ক্লাসও চলবেই। আজকে যেহেতু হচ্ছে যে 31st নাইটস, আমরা একটু তাড়াতাড়ি লাইভটা র‍্যাপ আপ করার চেষ্টা করব। আর আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, আপনাদের আজকে 10:30 সময় এক্সাম আছে। আমি আপনাদের জাস্ট একটা মেসেজ দিতে আসছি। যেহেতু হচ্ছে রাষ্ট্রীয় শোক চলছে, সেটা বড় ইস্যু না। আপনারা ছোট মানুষ, আপনারা হয়তো অত শোক বুঝেন না। বাট হচ্ছে যে আপনারা এটলিস্ট এতটুকু বুঝেন যে আমরা যখন আতশবাজি ফাটাই বা আমরা যখন শব্দ করি জোরে, তখন আমাদের আশেপাশে অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হয়। অনেক বৃদ্ধ মানুষ থাকে। আপনাদের যখন আমি ইয়াং ছিলাম তখন আমিও হচ্ছে যে ১ম বুঝি নাই আতশবাজি-টাজিতে। আমি আমরাও প্রচুর পরিমাণে চিল ফুটাই নাই, করতাম। বাট হচ্ছে বাট যে হচ্ছে এটলিস্ট মানে এনজয় করতাম জিনিসটাকে, হ্যাঁ। প্রমোট করতাম। আমি চাই না আপনারা প্রমোট করেন জিনিসটাকে। আপনারা সুন্দর একটা অ্যান্ড হচ্ছে এই যে বছর কিন্তু ভাই হচ্ছে পুরাপুরি মানে একদম আইনানুগ একদম ব্যবস্থা নেওয়া একদম হবে, হচ্ছে যে পুরা মানে ঢাকায় স্ট্রিক্ট। একদম হচ্ছে অলরেডি না করছে। আমি জানি তারপরেও অনেক মানুষ ফুটাবে। হ্যাঁ, কারণ যতই যাই বলেন কেন কুকুরের লেজ তো সোজা হবে না। সোজা হয় না। আর আশেপাশে আমি ভাই অলরেডি আসতেও শব্দ শুনছি। সো আপনারা হচ্ছে যে আমার একটা হাম্বল রিকোয়েস্ট থাকবে ভাইয়া। আপনি কখনোই আপনার উল্লাসের জন্য যেন অন্য মানুষ কষ্ট না পায়। কষ্ট না। এটা আপনি জাস্ট মাথায় রাখবেন। কারণ ভাই আপনি উল্লাস করতে যেয়ে যদি পাশের বাসায় হচ্ছে যে একটা ছোট্ট শিশু মারা যায়, কিংবা হচ্ছে যে একটা কুকুর মারা যায়, কিংবা কিছু পাখি মারা যায়, বা একটা তাহলে বয়স্ক ভাইয়া লোক যদি কষ্ট পায়, কষ্ট সো পায়। অনেকের হৃদরোগ থাকে এবং অনেকের হৃদরোগ হচ্ছে যে কিন্তু এই যে সব বিকট শব্দে তারা থাকতে পারে না। তো এগুলো হচ্ছে করবেন না। এইটুকু বলতে আমি হচ্ছে যে লাইভে আসছি। আতা হচ্ছে আপনাদের সাথে ক্লাসটা সুন্দর মতো সম্পূর্ণ করবে। আমরা ভাবছিলাম যে লাইভটা ক্লাসটা নিব না। কিন্তু আতাই ইনসিস্ট করছে যে, "না ভাইয়া, আমি আজকেই ক্লাসটা নিতে চাই।" আর হচ্ছে যে 31st উপলক্ষে এটা হচ্ছে ভাই ওদের ওদের জন্য হচ্ছে গিফট। বৃত্ত চ্যাপ্টার তোমরা সবাই হচ্ছে যে অনেক স্ট্রাগল করো। আশা করি তোমাদের ক্লাসটা খুব মানে কি বলে এটাকে হেল্পফুল হবে। এবং আতা তোমাদেরকে হচ্ছে এই জায়গায় টোটাল ৭৮ টা সিকিউ হচ্ছে যে স্লাইডে আছে। আমি পুরো স্লাইডটা তোমাকে দিয়ে দিব। হ্যাঁ? সবগুলো হচ্ছে যে সিকিউ সেম তোমরা টাইপের একসাথে পাবা। কোশ্চেন রিপিট করে, তো সো সো ১ম দিকের ১০ টা ১০ সিকিউ টা সিকিউ হচ্ছে যে আপা করানো সলভ হবে। করায় দিবে। করায় দিলে তোমরা বাকিগুলো নিজে থেকে পারবা। আরেকটা ইম্পোর্টেন্ট জিনিস, গতকালকে তোমরা টোটাল এক্সাম দিয়েছে ১০০০ প্লাস মানুষ। তো আমাদের টিম সার্ভার হচ্ছে যে ক্র্যাশ করছে আসলে। সার্ভার ক্র্যাশ করছিল। আজকে আমি সার্ভার বাড়ায় রাখছি। সমস্যা নেই। সবাই আরামে এক্সাম দিতে পারবা। তো সবচেয়ে ফাস্টেস্ট ২৫ মানে ২৫ অনেক পাইছে। কিন্তু সবচেয়ে ফাস্টেস্ট হচ্ছে ২৫ পাইছে। এমন মানুষজনকে আমরা হচ্ছে যে অলরেডি আলাদা করেছি। টোটাল ৪ টা এক্সাম মিলাই কিন্তু হচ্ছে যে আমি উইকলি টপ 3 দিব। সো কোন এক্সাম মিস করবা না। প্রত্যেকটা এক্সাম দিবা। দেখো তোমাদের এই এক্সাম দেওয়ার মাঝখানে কিন্তু পড়াশোনা হয়ে যাচ্ছে। ঠিক আছে? আর অ্যান্ড আমাদের এটা ফ্রি কিন্তু ভাই কোর্সে আমাদের ফ্রি জন্য কোর্সে কয়জন এনরোল হয়েছে ইন্সপায়ারিং। জানো? অলরেডি ২৫০০ ক্রস করছিল। ৩,০০০ এখন ৩০০০ হয়ে গেছে। ৩,০০০ মানুষ এটা হচ্ছে কিন্তু ফ্রি কোর্সে আমাদের জন্য জয়েন অনেক করছে। বেশি ইন্সপায়ারিং যে তোমরা আমাদের আসলে মানে এরকম একটা উদ্যোগ এত পরিমাণে সাপোর্ট করতেছো। আমরা যখন ১ম এই জিনিসটা ভাবি তখন কিন্তু হচ্ছে আমাদের আসলে একেবারে আইডিয়ার বাইরে ছিল যে এত মানুষজন মানে স্পন্টেনিয়াসলি হচ্ছে আমাদের সাথে কানেক্ট হবে। সো এটা আসলে আমাদের জন্য অনেক বড় একটা পাওয়া।
একই সাথে তোমাদের জন্য যেহেতু হেল্প হইতেছে, সো আমরা কষ্ট করে হইলেও মানে আমার দেখা যায় যে অফলাইন ক্লাসগুলা থাকে, ভাইয়ের অফলাইন ক্লাসগুলা থাকে। বাট তারপরেও হচ্ছে আমরা সামহাউ জিনিসপত্রগুলা ম্যানেজ করার ট্রাই করতেছি। যেন হচ্ছে তোমাদের জন্য জিনিসপত্রগুলা হেল্পফুল হয়। আমরা তো এতদিন অফলাইনে হয়তো কত ভাই ম্যাক্স 400 1000 পোলাপানি পড়াইতে পারছি অফলাইনে যখন পড়াইছি। বাট এখন আমাদের টার্গেট হচ্ছে যে আমরা একেবারে মানে সারা বাংলাদেশের সবাইকে পড়াবো। ঠিক আছে? যাদের হচ্ছে আমাদের কাছে মনে হয় যে তোমরা হচ্ছে আমাদের পড়াগুলা বুঝতেছো বা আমাদের প্রেজেন্টেশন বা আমাদের ডেলিভারি স্টাইল তোমাদের কাছে ভালো লাগতেছে। সো তোমরা হচ্ছে একটু ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দিও। বলতে ভুলে গেছিলাম, একটু অ্যানাউন্সমেন্ট দিই যেহেতু লাইভে প্রায় 120 জনের মতো আছে। হুম। কালকে আমাদের 26, 27, 28 এসএসসি 3টা ব্যাচের জন্য একটা ওরিয়েন্টেশন হচ্ছে যে লাইভ আছে। যে ওরিয়েন্টেশন লাইভে তোমরা যদি প্রতিজ্ঞা এডু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এবং লাইভে তোমরা পার্টিসিপেট করো, আমার লাইভটা খুবই কম সময় নেবে, 1 ঘন্টা বসে রাখবো না, ডোন্ট ওয়ারি, 20-25 মিনিটে র‍্যাপ আপ করে ফেলবো। ওই লাইভ শেষে আমরা কিন্তু হচ্ছে যে টপ 10 কে আমাদের যে আইসিটি হচ্ছে যে বইটা আছে সেটা আমি ফ্রিতে দিয়ে দিব। কারণ যদি আইসিটি বই আগে থেকে কেনা থাকে আমাকে বলে আমি অন্য বই দিয়ে দেব, কোনো এন্ড সমস্যা আমাদের নেই। এন্টায়ার টিচার প্যানেলও এটা থাকবে। ভালো থাকবে। hopefully। তোমাদের হচ্ছে যে যার যা কোয়েশ্চেন সামনে 27, 28 এর কোর্সে কি থাকবে সেটা নিয়ে তো আলোচনা থাকবে। আর 26 কেও হচ্ছে যে আমরা গাইডলাইন প্রোভাইড করব। সবকিছু যে আমরা বুঝায় দেওয়ার চেষ্টা করব। আর তোমরা যারা হচ্ছে এখনো আমাদের ফ্রি হচ্ছে যে কোর্সের লগইন মানে এনরোল করো নাই, তারা আমাদেরকে ইনবক্স করলে আমরা ফ্রি কোর্সে কিভাবে এনরোল করতে হবে দেখাই দিব। সো আশা করি তোমাদের খুব উপকার হবে। আমাদের অলরেডি এই পর্যন্ত হচ্ছে যে 4টা চ্যাপ্টারের কিন্তু সিকিউ মানে এমসিকিউ সলভিং ক্লাস শেষ। এই সপ্তাহে সিকিউ সলভিং ক্লাসও শেষ হয়ে যাচ্ছে। কালকে ক্লাসটা হয়ে গেলেই তারপর থেকে কি শুরু হচ্ছে? নতুন হচ্ছে নতুন উইকের আবার আমরা হচ্ছে টোটাল 6 উইকের রুটিন দেওয়া মধ্যে হবে। টোটাল হচ্ছে 6 না 12 উইকের মধ্যে আমরা কিন্তু তোমাকে একদম সিকিউ এমসিকিউ সবগুলো একেবারে লাইভে শেষ করে দিচ্ছি। লাইভে শেষ করে দিচ্ছে। কমপ্লেক্স সিরিজের ক্লাস অলরেডি দেওয়া আছে। আছেই। আর লাস্টের 2 সপ্তাহ আগে থেকে আমি অ্যানাউন্সমেন্ট দিয়ে রাখি, ম্যারাথন ক্লাস হবে। ম্যারাথন ক্লাস আমি জানি আমার এগুলো পছন্দ না। আমি এগুলো এগেইনস্ট কথা বলে আসছি, বাট তোমাদের উপকার হইলে ভাই আমার ইগো থেকে আমি রাখবো না। হ্যাঁ। আমি হচ্ছে যে আমার ইগো থেকে সরে আসবো। আপনাদের উপকার হলে আমি ম্যারাথন ক্লাস অবশ্যই দিব এবং আমি চেষ্টা করব আপনাদেরকে ম্যারাথন ক্লাস এমন ভাবে পড়াইতে যে ভাই যেন এসএসসি পরীক্ষা আপনি হুবহু কমন মানে পান। পরের দিন যায় যেন কোনো কিছু টেনশন করা না লাগে। এট লিস্ট ম্যাথ, ফিজিক্সে, কেমিস্ট্রিতে সবগুলাতেই, সায়েন্সের সাবজেক্ট গুলাতে তো ভাই আমরা আসি। জেনারেল সাবজেক্ট গুলো হয়তো আমরা হচ্ছে সাপোর্ট দেওয়ার ট্রাই করব। ওটা সারপ্রাইজ হিসেবে থাকলো। ওটা যদি হচ্ছে মানে ওরা সাপোর্ট দেয় তাহলে হচ্ছে আমরা থাকবো ইনশাআল্লাহ। তো অলরেডি হচ্ছে মানুষজন বেশ ভালো সংখ্যক মানুষজন আসছে। হ্যাঁ, আমি ভাই ফোন থেকেও দেখতেছি, সমস্যা নেই। ওকে। সো আসেন আমরা হচ্ছে বৃত্ত চ্যাপ্টারের যতগুলা সিকিউ আছে ওভারঅল দেখবেন যে মোটামুটি প্রথম দিকের ৩-৪টা সিকিউ পড়লেই বাদবাকিগুলা কমন পড়তেছে। বাদবাকিগুলা একেবারে সেম সিকিউ, হয়তো একটু ১৯-২০ পড়ছে। এবিসিডি একটা চতুর্ভুজের কথা বলছিল, সেটা হয়তো পিকিউআরএস দিছে, এমএনপিকিউ দিছে। এরকম ছোটখাটো ১৯-২০ এর চেঞ্জ হবে আরকি। ঠিক আছে? তো আসেন আমরা হচ্ছে প্রথম সিকিউটা দিয়ে শুরু করি। প্রথম সিকিউ এটা হচ্ছে ঢাকা বোর্ড ২০২৫ এর। ঢাকা বোর্ড ২০২৫ একটা উদ্দীপক আপনার কাছে দেওয়া আছে। সি কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এমএনপিকিউ চতুর্ভুজটি অন্তর্লিখিত এবং এনকিউ আর এমপি হচ্ছে কর্ণদ্বয় পরস্পরকে আর বিন্দুতে সমকোণে ছেদ করে। বেশ বড় একটা ডেটা দেওয়া আছে উদ্দীপকেই। ৫ সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের স্পর্শক আঁকো। শুধুমাত্র অঙ্কনের চিহ্ন চাইছে। অন্য প্রশ্নগুলাতে মানে সম্পাদ্য রিলেটেড যেগুলা থাকে সেগুলাতে কিন্তু বলা থাকে অঙ্কনের চিহ্ন ও বিবরণ আবশ্যক। এখানে আপনার বিবরণ দেওয়া লাগবে না যে ভাই কেমনে আঁকছি এটা দেখানো লাগবে না। আপনি যদি বুঝা আঁকতে পারেন তাইলেই হচ্ছে কাজ হয়ে যাবে। আচ্ছা। তো আমরা একটু দেখাই দেই যে এটা আসলে আঁকবো কেমনে। অনেকেই হয়তো আমি জানি যে এই টাইপের জিনিসপত্র পারেন। অলরেডি আপনাদের হচ্ছে আমিও শিখাই দিয়ে আসছি। প্লাস আরেকটা জিনিস আমাদের ইনভাইটেশন কনটেস্টে যারা অংশ নিতেছেন এদের জন্য কিন্তু আমরা সাজেশনটা এখনো লাইভ করি নাই। মানে লাইভ করি নাই বলতে হচ্ছে সাজেশন গুলো এখনো আপলোড দেই নাই ওয়েবসাইটে। সো ওটাও কিন্তু হচ্ছে আপলোড চলে যাবে। প্লাস হচ্ছে ড্রাইভ লিংক যারা ওয়েবসাইটে খুঁজে পাবেন না তাদের জন্য কিন্তু ড্রাইভ লিংক হচ্ছে আমাদের ইনবক্স করলে আমরা আপনাদের ড্রাইভ লিংকটা প্রোভাইড করব। ড্রাইভ লিংকে ঢুকলেই আপনি ওখান থেকে হচ্ছে সাজেশনটা দেখে নিতে পারবেন। ঠিক আছে? তো আসেন আমরা হচ্ছে প্রথম সিকিউটা দিয়ে শুরু করি। ৫ সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটা বৃত্তের কথা বলছে। তো আপনি প্রথমেই যেই কাজটা করবেন ধরেন যে এরকম একটা বৃত্ত আঁইকা নিব। এই বৃত্তের ব্যাসার্ধ যেন ৫ সেন্টিমিটার হয়। এইটুকু জাস্ট এনশিওর করবেন। ঠিক আছে? ৫ সেন্টিমিটার যেন ব্যাসার্ধ হয়। এটুকু পারবেন না। প্রথমে হচ্ছে ৫ সেন্টিমিটার স্কেল দিয়ে মাইপা নিবেন। মাইপা নিয়ে ওই যেকোনো একটা বিন্দুতে কেন্দ্র বসায় ৫ সেন্টিমিটার ব্যাসার্ধের একটা বৃত্ত আঁইকা ফেলাইবেন। বলছে ৫ সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের স্পর্শক আঁকো। স্পর্শক মানে কি? এমন একটা সরল রেখা যেই সরল রেখাটা বৃত্তকে একটা বার স্পর্শ করছে বা একবার ছেদ করছে। একবার ছেদ করলে সেটাকে আমরা বলি স্পর্শক। একের অধিক বিন্দুতে ছেদ করলে বা একের বেশিবার যদি ছেদ করে তাহলে সেটাকে আমরা বলি হচ্ছে ছেদক। একবার ছেদ করলে সেটাকে বলবো স্পর্শক, একের অধিক বিন্দুতে ছেদ করলে সেটাকে বলবো হচ্ছে ছেদক। ঠিক আছে? তাহলে আসেন দেখি এটা কেমনে কি করা যায়। প্রথমেই আপনি বৃত্তের পরিধির উপর যেকোনো একটা পয়েন্ট চুজ করবেন। ধরেন আমি এই পয়েন্টটা চুজ করলাম। ঠিক আছে? বৃত্তের পরিধির উপর যেকোনো একটা পয়েন্ট চুজ করবেন। চুজ করে সেটাকে কেন্দ্রের সাথে কানেক্ট করবেন। এই যে
বৃত্তের পরিধির উপর সাপোজ আমি এই পয়েন্টটা চুজ করছি, বৃত্তের পরিধির উপর এই পয়েন্টটা চুজ করছি, আমি আমার ইচ্ছা মতো করছি, আপনি আপনার ইচ্ছা মতো বৃত্তের পরিধির উপর যে কোনো একটা জায়গায় একটা বিন্দু চুজ করলেই হবে। বিন্দু চুজ করা শেষ, বিন্দুটাকে এবার কার সাথে কানেক্ট করব? কেন্দ্রের সাথে কানেক্ট করব। বিন্দুটাকে কানেক্ট করব হচ্ছে কেন্দ্রের সাথে, ঠিক আছে ভাইয়া? বৃত্তটাকে কেন্দ্রের সাথে কানেক্ট করে দিছি, তাইলে হচ্ছে আমি ব্যাসার্ধ পাইয়া গেছি। বৃত্তটাকে কেন্দ্রের সাথে কানেক্ট করে দিছি, তাইলে হচ্ছে কি পাইলাম? ব্যাসার্ধ। ঠিক আছে, আমাকে একটু 1 মিনিট টাইম দেন। সো আসেন, এবার আপনি যে কাজটা করবেন, এই রেখার উপরে একটা লম্ব টানবেন, জাস্ট এই রেখার উপরে জাস্ট একটা লম্ব আঁকবেন। এই রেখার উপরে জাস্ট একটা লম্ব আঁকবো, এই যে লম্বটা দেখতে কাইন্ড অফ এরকম কিছু একটা, ঠিক আছে? এই রেখার উপরে জাস্ট একটা লম্ব আঁকে দিব। এইটাই হচ্ছে ভাইয়া আমার কাঙ্ক্ষিত স্পর্শক, ঠিক আছে? এই লম্ব যে আঁকতেছেন, লম্ব আঁকার জন্য হচ্ছে কি বলে এটারে, নোটেশনটা দিয়ে দিবেন যে লম্বটা কেমনে আঁকছেন। ওকে, কম্পাস বসাবেন, কম্পাস বসায় যে কোনো ব্যাসার্ধের একটা বৃত্তচাপ নিবেন, বৃত্তচাপ এই বিন্দুতে কম্পাস বসাবো, যে কোনো ব্যাসার্ধের একটা বৃত্তচাপ নিব, সেই বৃত্তচাপ থেকে এখানে কম্পাস বসায় একটা বৃত্তচাপ টান দিব, এখানে কম্পাস বসায় সেম ব্যাসার্ধ নিয়ে আরেকটা বৃত্তচাপ টান দিব, এরপর এখানে কম্পাস বসায় আবার একটা বৃত্তচাপ, এখানে কম্পাস বসায় আরেকবার একটা বৃত্তচাপ। লম্ব তো আঁকতেই পারেন, সবাই লম্ব আঁকতে পারেন, এটা আমি জানি, ঠিক আছে? সবাই লম্ব আঁকতে পারেন, এইটুকু আমি জানি, ঠিক আছে? ওকে, ডান। এবার আসেন, এইটুকু শেষ। এরপরে আসেন, বলছে প্রমাণ করো যে অ্যাঙ্গেল এনপিকিউ প্লাস অ্যাঙ্গেল এমএনকিউ, অ্যাঙ্গেল এনপিকিউ প্লাস অ্যাঙ্গেল এমএনকিউ এইটুকু হচ্ছে 180 ডিগ্রি। সো এটা প্রমাণ করব কেমনে? এটার জন্য হচ্ছে আমরা ছবিটা আগে একটু আঁকে নিব। ধরেন এই হচ্ছে আমাদের সেই বৃত্তটা, এই হচ্ছে আমাদের সেই বৃত্ত। এই বৃত্তের কেন্দ্র বলছে হচ্ছে সি, এই বৃত্তটার কেন্দ্র বলা আছে হচ্ছে আপনার কাছে কত? কেন্দ্র বলা আছে হচ্ছে সি। তো এই হচ্ছে আমাদের বৃত্তের কেন্দ্র সি। এই বৃত্তে এমএনপিকিউ একটা চতুর্ভুজ আছে, এমএনপিকিউ একটা চতুর্ভুজ, এনকিউ ও এমপি কর্ণদ্বয় পরস্পরকে আর বিন্দুতে সমকোণে ছেদ করে। দুইটা কর্ণ পরস্পরকে আর বিন্দুতে সমকোণে ছেদ করে। আচ্ছা, এই কথাটা আমার আপাতত খ নাম্বারের জন্য দরকার নাই। খ নাম্বারে আপনি র‍্যান্ডম যে কোনো একটা চতুর্ভুজ আঁইকা নেন। খ নাম্বারে র‍্যান্ডম যে কোনো একটা চতুর্ভুজ আঁইকা নেন। ধরেন যে এই হচ্ছে একটা বাহু, এখান থেকে আছে আরেকটা বাহু, এখান থেকে আরেকটা বাহু, আর এখান থেকে আছে হচ্ছে আরেকটা বাহু। এই একটা চতুর্ভুজ, ঠিক আছে? এই চতুর্ভুজটার নাম কি? এই চতুর্ভুজটার নাম হচ্ছে এমএনপিকিউ, এমএনপিকিউ। আপনি যেই কাজটা করবেন, কেন্দ্রের সাথে এন বিন্দুটা একটু কানেক্ট করে দেন। কেন্দ্রের সাথে এন বিন্দুটা কানেক্ট করলাম, আর হচ্ছে ভাইয়া কেন্দ্রের সাথে কিউ বিন্দুটা কানেক্ট করলাম। কেন্দ্রের সাথে এন কানেক্ট করব, কেন্দ্রের সাথে কিউ কানেক্ট করব, কেন্দ্রের সাথে এন, কেন্দ্রের সাথে কিউ, এই দুইটা বিন্দু কানেক্ট করে দিছি, ঠিক আছে? ছবিটা দেখতে এরকম হবে, খাতার মধ্যে সুন্দর একটা ছবি আঁকবেন, ঠিক আছে? বিশেষ নির্বাচন, অঙ্কন এগুলা হচ্ছে আপনি আপনার মতো করে লিখে দিবেন যে কেন্দ্রের সাথে হচ্ছে এন বিন্দু কানেক্ট করছি, কেন্দ্রের সাথে কিউ বিন্দু কানেক্ট করছি, মানে সি এর সাথে এন, সি কমা এন যোগ করি, সি কমা কিউ যোগ করি, এগুলা তো হচ্ছে যোগ করতেই পারবেন, এগুলা নিয়ে হচ্ছে কোনো সমস্যা হবে না। ওকে, সো আমাদের সাথে বেশ ভালো মানুষজন আছে অলরেডি। তো আসেন প্রমাণটা করে ফেলাই। প্রমাণ দেখেন, আপনি এই কথা বলতেই পারেন, আমি পুরা ব্যাখ্যা লিখবো না, আমি জাস্ট হচ্ছে কি পয়েন্ট গুলা লিখবো, আমি জাস্ট হচ্ছে কি পয়েন্ট গুলা লিখবো। কি পয়েন্ট গুলা ভালো মতো দেখবেন, তাইলেই দেখবেন যে প্রমাণ আপনি অটোমেটিক্যালি পারবেন, ঠিক আছে? কি পয়েন্ট গুলা ভালো মতো দেখবেন, অটোমেটিক্যালি প্রমাণ বাদ বাকি জিনিসপত্র গুলা তো বানায় লিখতেই পারবেন। 1 নম্বরে দেখেন তো, আপনি এই কথাটুকু ভাইয়া বলতেই পারেন যে অ্যাঙ্গেল এনসিকিউ ইকুয়াল টু 2 অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল এনসিকিউ এটা ইকুয়াল টু 2 অ্যাঙ্গেল, 2 অ্যাঙ্গেল এম এনএমকিউ, 2 অ্যাঙ্গেল এনএমকিউ। এই কথাটা কেন বলা গেল? এই কথাটা কেন বলা গেল? দেখেন, এনসিকিউ এটা হচ্ছে একটা কেন্দ্রস্থ কোণ, এনসিকিউ এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ। কোন চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ? এটা হচ্ছে এনপিকিউ চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ। এই যে দেখেন এনপিকিউ, এই সাইডের যে চাপটা আছে, এই এনপিকিউ চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ হচ্ছে এনসিকিউ, কেন্দ্রস্থ কোণ হচ্ছে এনসিকিউ। আর বৃত্তস্থ কোণ কত দেখেন তো, এই এনপিকিউ চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ হচ্ছে এমকিউ, বৃত্তস্থ কোণ হচ্ছে এনএমকিউ, ঠিক আছে? এন পিকিউ এই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ হচ্ছে এনএমকিউ। ওকে,
তাহলে আমরা কি শিখছিলাম? আমরা শিখছিলাম হচ্ছে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তাহলে এইটার সাইড নোটে কি লিখবেন? সাইড নোটে লিখবেন হচ্ছে বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। এইটুকু লিখবেন হচ্ছে সাইড নোটে। ঠিক আছে? আচ্ছা, এইটুকু ডান হয়ে গেল। এরপরে আসেন ২ নাম্বার স্টেপে আপনি এই কথা লিখতেই পারেন প্রবৃদ্ধ কোণ এমসিকিউ। প্রবৃদ্ধ কোণ এমসিকিউ আগে লেখানেই তারপর দেখাচ্ছি। প্রবৃদ্ধ কোণ এনসিকিউ ইকুয়াল টু প্রবৃদ্ধ কোণ এনসিকিউ এটা ইকুয়াল টু 2 অ্যাঙ্গেল এনপিকিউ। 2 অ্যাঙ্গেল এনপিকিউ। ঠিক আছে? এইটা কেন লিখতে পারতেছেন দেখেন ভাইয়া, এই সাইডে বৃত্তের আরেকটা চাপ আছে না, এনএমকিউ, এটা হচ্ছে বৃত্তের আরেকটা চাপ, এটাকে আমরা বলি হচ্ছে অধিচাপ। এমসিকিউ একটু মনে করাই দিই যে অধিচাপ কোনটা, বড় চাপটাকে বলবো অধিচাপ, ছোট চাপটাকে বলবো হচ্ছে উপচাপ। ছোট চাপটা হচ্ছে উপচাপ, বড় চাপটা হচ্ছে অধিচাপ। ছোট চাপ উপচাপ, বড় চাপ হচ্ছে অধিচাপ। তাহলে এই সাইডে যে বড় যেই চাপটা আছে এনএমকিউ, এই এনএমকিউ চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ কত? এনএমকিউ চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ কত? এই যে এই পাশের কোণটা হচ্ছে ভাইয়া দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ। এই প্রবৃদ্ধ কোণটা, প্রবৃদ্ধ কোণ কাকে বলে? 180 এর চাইতে বড়, 360 এর চেয়ে ছোট, এই কোণগুলোকে আমরা বলি হচ্ছে প্রবৃদ্ধ কোণ। 180 ডিগ্রির চাইতে বড়, 360 এর চাইতে ছোট, এই কোণগুলোকে আমরা বলি হচ্ছে প্রবৃদ্ধ কোণ। তাহলে এই সাইডের কেন্দ্রস্থ কোণটা হচ্ছে একটা প্রবৃদ্ধ কোণ, আর এই বৃত্তস্থ কোণটা কত? বৃত্তস্থ কোণ হচ্ছে এনপিকিউ, তাই না? তাহলে এর জন্য লিখতে পারবো প্রবৃদ্ধ কোণ এনসিকিউ ইকুয়াল টু 2 অ্যাঙ্গেল এনপিকিউ। ঠিক আছে? এবার এই দুইটাকে জাস্ট হচ্ছে যোগ করে দেন। এই দুইটাকে জাস্ট হচ্ছে যোগ করে দিবেন। ধরেন এটাকে আপনি দিলেন ১ নাম্বার ইকুয়েশন, এটাকে দিলেন ১ নাম্বার ইকুয়েশন, আর পরেরটাকে দিলেন হচ্ছে ২ নাম্বার ইকুয়েশন। ঠিক আছে? এটা হচ্ছে আমাদের ১ নাম্বার, আর এইটা হচ্ছে আমাদের ২ নাম্বার। এখন যদি আমি এই ১ আর ২ যোগ করি, ঠিক আছে? প্রমাণটা আমি একেবারে ছোট করে করাই দিচ্ছি। কি পয়েন্টগুলা জাস্ট লিখে দিচ্ছি। ঠিক আছে? একেবারে ছোট করে। এই দুইটা অ্যাঙ্গেল ইকুয়েশন যদি আমি যোগ করি, তাহলে অ্যাঙ্গেল এনসিকিউ মানে সূক্ষ্মকোণ যেটা আছে সেই অ্যাঙ্গেল এনসিকিউ তার সাথে যোগ করব হচ্ছে প্রবৃদ্ধ কোণ এনসিকিউ। এটার সাথে যোগ করব হচ্ছে প্রবৃদ্ধ কোণ এনসিকিউ। ঠিক আছে? এই দুইটারে জাস্ট যোগ করে দিব। এই দুইটারে জাস্ট যোগ করে দিব। বাম পাশ যোগ করছেন তো ডান পাশে যোগ করার সময় তো 2 কমনই নেওয়া যায়। ডান পাশে যোগ করার সময় 2 কমন নেওয়া যায়। তাহলে এনএমকিউ যোগ হচ্ছে 2 এনপিকিউ, যোগ 2 এনপিকিউ। এন তো 2 তো কমন নিয়ে নিছি, সো এটা নিয়ে আমার আর কোনো প্যারা নাই। ঠিক আছে? 2 যেহেতু কমন নিয়ে নেওয়া হয়ে গেছে, ওটা নিয়ে আর কোনো প্যারা নেই। এবার চিন্তা করেন তো ভাইয়া, বাম পাশের পুরাটা মিলায়া 360 ডিগ্রি বানাবে না? বাম পাশের পুরাটা মিলায়া বানাবে হচ্ছে 360 ডিগ্রি, আর ডান পাশে যা ছিল, ডান পাশের অংশটুকু সেম থাকবে। ডান পাশে যা ছিল, ডান পাশের অংশটুকু সেম থাকবে। ঠিক আছে? এবার যদি হচ্ছে আমি 2 দিয়ে ডিভাইড করে দেই, বোথ সাইড যদি 2 দিয়ে ডিভাইড করে দেই, তাহলে দেখেন এইখান থেকে থাকবে হচ্ছে এই পোরশনটুকু, বাম পাশে থাকবে হচ্ছে এই পোরশনটুকু, 2 ওই পাশে যায় ভাগ হবে। তো 360 ডিভাইডেড বাই 2 করলে থাকে হচ্ছে 180। এটাই আপনাকে প্রমাণ করতে বলছিল। ঠিক আছে? 360 ডিভাইডেড বাই 2 করলে থাকবে হচ্ছে 180। এইটুকুই আপনাকে প্রমাণ করতে বলছিল। ঠিক আছে? পারবো না ভাইয়া করতে? পারবো? আচ্ছা। ওকে। ঠিক আছে। এবার আসেন, নাসির বলছে হচ্ছে অসাধারণ ক্লাস ভাই, ধন্যবাদ ভাই। আচ্ছা ভাই, এইচএসসি 24 এর জন্য রিভিশন কোর্স লঞ্চ করছিল, আমি টাকা দিছিলাম ভাইকে, ভাই খালি ম্যাট্রিক্স এর ডিফারেন্সিয়েশন এর হাফ ক্লাস নিয়ে ক্লাস নেয় নাই, বহুত ছিলাম এরা ইকে, বাট দিনও কোনো রেসপন্স করে নাই। আচ্ছা, আপনাদের এইচএসসি 24 এর যে ক্লাস, এইচএসসি 24 এর ক্লাস এখনো পর্যন্ত লাইভে যায় নাই। ঠিক আছে? এইচএসসি 24 এর ক্লাস এখনো পর্যন্ত লাইভে যায় নাই, বাকি ক্লাসগুলোও চলে যাবে ভাই, টেনশন করেন না। আমি নিজে আসলে একটু ফ্যামিলি প্রেশারের মধ্যে আছি, মানে ফ্যামিলি প্রেশার বলতে আমি আসলে এই কথাবার্তাগুলা অনলাইন ক্লাসে কখনোই বলতে চাই নাই, বাট তারপরেও হয়তো বলা লাগতেছে, মানে কমেন্ট দেখে আমার বলা লাগতেছে আরকি। নানু আর নানা ভাইয়া অসুস্থ থাকার কারণে আমি হয়তো ক্লাসগুলা রেকর্ড করার পরেও লাইভ এখনো করতে পারি নাই। সো এটার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত, বাট ক্লাসগুলা চলে যাবে। এটা নিয়ে হচ্ছে কোনো টেনশন করার কোনো কিছু নাই।
ঠিক আছে? ক্লাসগুলা চলে যাবে। এইচএসসি পরীক্ষার রিভিশন এখনো আসলে ফরমালি শুরু হয় নাই। সো রিভিশন ফরমালি শুরু হওয়ার পরে আমি ক্লাসগুলা আপলোড করে দিব। অন্যান্য অনেক প্ল্যাটফর্মেই হয়তো ক্লাস লাইভ করে ফেলাচ্ছে। বাট যেহেতু রিভিশনের এখনো পর্যন্ত সময় আছে, অনেকগুলা কলেজেই জানুয়ারি মাসে হচ্ছে টেস্ট পরীক্ষা। সো এই কারণে আমরা এই জিনিসটা একটু ডিলে করতেছি। ক্লাসগুলা আপলোড হয়ে যাবে। এটা নিয়ে টেনশন করার কোনো কিচ্ছু নাই। ঠিক আছে? এটা নিয়ে টেনশন করার কোনো কিচ্ছু নাই। ওকে? ডান। এবার আসেন, এবারেও সেম জিনিস প্রমাণ করতে বলছে অ্যাঙ্গেল এনসিএম প্লাস অ্যাঙ্গেল পিসিকিউ এটা ইকুয়াল টু ২ সমকোণ। এটা ইকুয়াল টু ২ সমকোণ মানে ১৮০ ডিগ্রি এটা প্রমাণ করা লাগবে। সো এটা প্রমাণ করাটাও ইজি। এটা প্রমাণ করার জন্য দেখেন আপনাকে বলছিল যে কর্ণ ২ টা আর বিন্দুতে সমকোণে ছেদ করে। ঠিক আছে? কর্ণ ২ টা আর বিন্দুতে সমকোণে ছেদ করে। সো আমরা যেই কাজটা করব সেটা হচ্ছে যে আগে কর্ণ আইকা নিব। ঠিক আছে? আগে কর্ণ আইকা নিব, তাইলে হচ্ছে আমাদের জন্য প্রমাণটা মিলাইতে সুবিধা হবে। আগে কর্ণ আইকা নিব, তাইলে আমার জন্য প্রমাণটা মিলাইতে সুবিধা হবে। নাইলে পরে দেখা যাবে যে কর্ণ সমকোণে আসলে ছেদ করে নাই। ঠিক আছে? সো এর জন্য আগে কর্ণ ২ টা আইকা নেন। মনে করেন যে এইটা একটা কর্ণ, এই পাশে হচ্ছে একটা কর্ণ, আর এই পাশে হচ্ছে আরেকটা কর্ণ। ঠিক আছে? আমি পোলাপানরে যখন হচ্ছে এই চ্যাপ্টারটা পড়াই বা এই উপপাদ্যটা পড়াই তখন আমি সবসময় বলি যে আগে কর্ণ আইকা নেন, তাইলে আপনার এটা নিয়ে কোনো টেনশন করা লাগবে না। কর্ণ সমকোণে ছেদ করায় ফেলাইছি। কর্ণ সমকোণে ছেদ করানোর পরে এইবার আপনি চতুর্ভুজ আঁকেন। ঠিক আছে? আপনি যদি আগে চতুর্ভুজ আঁকেন তাইলে যেটা ঝামেলার মধ্যে পড়বেন যে কর্ণ ২ টা সমকোণে ছেদ নাও করতে পারে। আগে চতুর্ভুজ আঁকলে কর্ণ ২ টা সমকোণে ছেদ নাও করতে পারে। সো আমরা আগে হচ্ছে কর্ণ ২ টাকে সমকোণে ছেদ করাই নিব। আগে কর্ণ ২ টাকে সমকোণে ছেদ করাই নিব। তারপরে হচ্ছে চতুর্ভুজ কমপ্লিট করব। ঠিক আছে? যেহেতু এটা টোটালি কমপ্লিটলি ডিফারেন্ট একটা কোশ্চেন, সো এর জন্য এটার জন্য ছবি আলাদা করে আঁকবো। ঠিক আছে? তাহলে এই যে দেখেন যেই বিন্দুতে ছেদ করছে, কর্ণ ২ টা যেই বিন্দুতে ছেদ করছে সেই বিন্দুটা হচ্ছে আর। এই বৃত্তের কেন্দ্র বলা হচ্ছে সি, আর এমএনপিকিউ চতুর্ভুজের কথা বলছিল, তাই না? এমএনপিকিউ। তাহলে এটার নাম দেন এম, এটার নাম দেন এন, এটার নাম দেন পি, এটার নাম দেন কিউ। এনএমপিকিউ হচ্ছে একটা চতুর্ভুজ। ঠিক আছে? এইবার আপনার কি করা লাগবে? অঙ্কনে আইসা বেশ কিছু কাজ করা লাগবে। সেটা হচ্ছে যে সি এর সাথে বাদবাকি ৪ টা শীর্ষবিন্দুই যোগ করে দিব। সি কেন্দ্রের সাথে বাদবাকি ৪ টা শীর্ষবিন্দুই যোগ করে দিব। ঠিক আছে? কেন্দ্রের সাথে পি বিন্দুও যোগ করব, এম যোগ করব, এম যোগ করব, এন যোগ করব, পি যোগ করব, কিউ যোগ করব। ঠিক আছে? কেন্দ্রের সাথে সবগুলা শীর্ষবিন্দু যোগ করে দিব। কেন্দ্রের সাথে সবগুলা শীর্ষবিন্দু যোগ করে দিব। সো ফাইনালি ছবিটা দেখতে হবে হচ্ছে এরকম। ঠিক আছে? ফাইনালি ছবিটা দেখতে হবে হচ্ছে এরকম। তাহলে আসেন লেখা ফেলাই প্রমাণ। প্রমাণ। সো প্রমাণটা করব কেমনে? দেখেন প্রমাণটা করাটাও খুবই সিম্পল। আমি হচ্ছে দেখাই দিচ্ছি। আপনারা জাস্ট হচ্ছে মেইন কথাবার্তাগুলো নোট ডাউন করে নেন। ঠিক আছে? মেইন কথাবার্তাগুলো আর স্লাইড তো হচ্ছে পায়া যাবেন। স্লাইড নিয়ে হচ্ছে কোনো সমস্যা নেই। স্লাইড পায়া যাবেন। এটা নিয়ে কোনো ঝামেলা নাই। ঠিক আছে? তো ১ নাম্বার স্টেপে আমরা যেই কাজটা করব, ১ নাম্বারে অ্যাঙ্গেল এনসিএম ইকুয়াল টু 2 অ্যাঙ্গেল এমকিউএন। অ্যাঙ্গেল এনসিএম ইকুয়াল টু 2 অ্যাঙ্গেল এমকিউএন। 2 অ্যাঙ্গেল এমকিউএন। এই কথাটুকু তো ভাইয়া লিখতে পারি। কেন এই কথাটুকু লিখতে পারি? ওই যে বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ হচ্ছে বৃত্তস্থ কোণের দ্বিগুণ। কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। এইটুকু জাস্ট সাইড নোটে লিখবেন। ঠিক আছে? এইটুকু জাস্ট সাইড নোটে লিখবেন। ওকে? আচ্ছা। আ ভাই আপনাদের এসএসসি ২৭ এর জন্য কি প্ল্যান আছে ফ্রিতে? আ আগের কোশ্চেনে এনসিকিউপি মিলে 360 ডিগ্রি হবে না? হ্যাঁ, এনসিপিকিউ তো একটা চতুর্ভুজ। এনসিপিকিউ, এনসিপিকিউ। না, এটা তো চতুর্ভুজ ফর্ম করে না। আগের কোশ্চেন কই? আগের কোশ্চেন হচ্ছে এইটা। এনসিপিকিউ, এনসিপিকিউ। আচ্ছা, এমনে প্রমাণ করতে চাইতেছেন? হ্যাঁ, এটা তো একটা চতুর্ভুজ। এনসিপিকিউ একটা চতুর্ভুজ। এই ৪ টা অ্যাঙ্গেলের যোগফল, চতুর্ভুজের ৪ টা অ্যাঙ্গেলের যোগফল 360 ডিগ্রি। ঠিক আছে? চতুর্ভুজের ৪ টা কোণের যোগফল ৩৬০ ডিগ্রি এমনেও প্রমাণ করতে পারেন, সমস্যা নেই। ওকে। এরপরে আসেন, এইটুকু তো লিখতেই পারি। সেকেন্ডলি আবার কি লিখতে পারি? সেকেন্ডলি আবার লিখতে পারি হচ্ছে ওই সেম জিনিসই লিখব। পিকিউ চাপের উপর অ্যাঙ্গেল পিসিকিউ ইকুয়াল টু 2 অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল পিসিকিউ, অ্যাঙ্গেল পিসিকিউ এটা ইকুয়াল টু 2 অ্যাঙ্গেল, 2 অ্যাঙ্গেল এমপিকিউ, সরি পিএমকিউ।
টু অ্যাঙ্গেল PMQ, হ্যাঁ ঠিক আছে, PMQ, ঠিক আছে। এই দুইটা কথা আমরা লেখা ফেলাইতে পারি, বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, ঠিক আছে, এইটুকু কথা লিখতেই পারি। এবার এই দুইটাকে জাস্ট যোগ করে দিব, এই দুইটাকে জাস্ট যোগ করে দিব, ঠিক আছে, এই দুইটাকে জাস্ট যোগ করে দিব। ধরেন এটাকে দিলাম 1 নাম্বার ইকুয়েশন, এইটা হচ্ছে আমাদের 1 নাম্বার ইকুয়েশন, আর এর পরেরটা হচ্ছে 2 নাম্বার ইকুয়েশন, ঠিক আছে, এইটা হচ্ছে 1, এটা হচ্ছে 2। সো 1 আর 2 যদি আমি যোগ করি, 1 যোগ 2, 1 আর 2 যদি যোগ করি, তাইলে হচ্ছে দেখেন তো ভাইয়া কি পাবো। 1 আর 2 যোগ করলে এই সাইডে আছে হচ্ছে অ্যাঙ্গেল NCM, এই সাইডে আছে অ্যাঙ্গেল NCM, এই সাইডে আছে হচ্ছে অ্যাঙ্গেল PCQ, এই সাইডে আছে অ্যাঙ্গেল PCQ। আচ্ছা, কে যেন একটু জিজ্ঞেস করছিলেন যে ভাই SSC 27 কে নিয়ে আপনাদের ফ্রিতে কোনো প্ল্যান আছে কিনা। SSC 27 এর জন্য হচ্ছে ফ্রি লাইভ ক্লাস আমাদের হচ্ছে এই জানুয়ারি 1 তারিখ, মানে আগামী দিন থেকে হচ্ছে শুরু হবে। সো আগামী কালকে ওরিয়েন্টেশন ক্লাস, লাইভ ক্লাসের রুটিনটা হচ্ছে দিয়ে দেওয়া হবে। ডিজাইনারের কাছে অলরেডি রুটিন আছে, সো ও হচ্ছে রুটিন রেডি হইলে আমরা পাবলিশ করে দিব, ঠিক আছে। রুটিন রেডি হইলে আমরা পাবলিশ করে দিব। একটু আমাদের সাথে কানেক্টেড থাকতে হবে, তাইলেই হচ্ছে আপনারা সব আপডেট পাইতে থাকবেন, সমস্যা নেই, ঠিক আছে। একটু আমাদের সাথে কানেক্টেড থাকা লাগবে, তাইলেই সবাই আপডেট পাইতে থাকবেন, ঠিক আছে। ডান পাশ থেকে দেখেন তো ভাইয়া 2 কমন নিয়ে ফেলানো যায় না, ডান পাশ থেকে একবারে 2 কমন নিয়ে নেন, ঠিক আছে, 2 একবারে কমন নিয়ে নেন, ঠিক আছে। আমি একটা লাইন কম লিখি আর কি, একটু ফাঁকিবাজ মানুষ। 2 একবারে কমন নিয়ে নিব, 2 যদি একবারে কমন নিয়ে নেই তাহলে ডান পাশে থাকবে হচ্ছে MQN প্লাস হচ্ছে PMQ, প্লাস অ্যাঙ্গেল PMQ, ঠিক আছে। এইবারে দেখেন MQN এর পরিবর্তে আপনি লিখতে পারেন হচ্ছে MQR, MQN এর পরিবর্তে লিখতে পারবেন হচ্ছে MQR। কেন লিখতে পারতেছেন বলেন তো ভাইয়া? MQN এর পরিবর্তে কেন MQR লেখা যাবে দেখেন, আচ্ছা আগে লেখানেই তারপর বলতেছি। এইটুকুর পরিবর্তে লিখতে পারবেন হচ্ছে MQR, ঠিক আছে। MQN এর পরিবর্তে MQR, আর PMQ এর পরিবর্তে লিখতে পারবেন হচ্ছে RMQ, ঠিক আছে। PMQ এর পরিবর্তে RMQ কেন লেখা যাইতেছে এটার ব্যাখ্যাটা একটু বলে দিই। দেখেন MQN অ্যাঙ্গেলটা কোনটা? MQN এই অ্যাঙ্গেলটা না, MQN, এই যে MQN এইটুকু অ্যাঙ্গেল, MQN অ্যাঙ্গেলটুকু হচ্ছে এইটুকু, এইটুকু হচ্ছে অ্যাঙ্গেল MQN। দেখেন MQN কে যদি আমি শর্ট করে MQR পর্যন্ত নিয়ে আসি, তারপরেও তো এতটুকু অ্যাঙ্গেলই বুঝাইতেছে, তাই না? MQN কে যদি শর্ট করে MQR পর্যন্ত আনি, তারপরেও তো Q অ্যাঙ্গেলটাকেই বুঝাইতেছে। সো এর জন্য MQN কে শর্ট করে MQR লিখতেছি, ঠিক আছে। MQN কে শর্ট করে হচ্ছে MQR লিখতেছি। PMQ, 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 এই যে এই পুরো অ্যাঙ্গেলটা PMQ, এইটুকুকে শর্ট করে লিখতেছি হচ্ছে RMQ। PMQ এইটুকুকে শর্ট করে লিখতেছি হচ্ছে RMQ, ঠিক আছে, ওকে ডান। এবার আসেন একটু চেক করে দেখেন ভাইয়া, MRQ যেই ত্রিভুজটা আছে, MRQ একটু মার্ক করে নেন, MRQ, MRQ এই ত্রিভুজটুকুতে, এই ত্রিভুজটুকুতে এই অ্যাঙ্গেলটুকু 90 ডিগ্রি না, আর বিন্দুতে সমকোণে ছেদ করছিল, আর বিন্দুতে সমকোণে ছেদ করছিল, এই অ্যাঙ্গেলটুকু হচ্ছে 90 ডিগ্রি। এইটুকু অ্যাঙ্গেল একটা ত্রিভুজের একটা অ্যাঙ্গেল যদি 90 ডিগ্রি হয়, তাহলে বাকি দুইটা কোণের যোগফল হবে 90 ডিগ্রি। তার মানে RMQ আর MQR এই দুইজনকে যোগ করলে 90 ডিগ্রি পাওয়া যাবে। একটা কোণ তো 90 ডিগ্রি হয়ে গেছে, একটা কোণ 90 ডিগ্রি, এটা প্রশ্নেই বলা আছে। সো বাকি দুইটা কোণের যোগফল কত হবে? 90 ডিগ্রি। তো এইটুকু ব্যাখ্যা একটু লিখবেন, তার মানে জিনিসটা পরের লাইনে এইটুকু লেখাই যায় 2 ইনটু 1 সমকোণ। পরের লাইনে আপনি লিখতেই পারেন 2 ইনটু 1 সমকোণ, 2 ইনটু 1 সমকোণ, তার মানে যেটা প্রমাণ করতে বলছিল যে অ্যাঙ্গেল NCM প্লাস অ্যাঙ্গেল PCQ, অ্যাঙ্গেল NCM প্লাস অ্যাঙ্গেল PCQ এটা ইকুয়াল টু 2 সমকোণ। সুতরাং অ্যাঙ্গেল MQN প্লাস অ্যাঙ্গেল PCQ এটা ইকুয়াল টু হচ্ছে 2 সমকোণ। শেষ। পারবো? কঠিন কোনো কিছু না, এগুলা কিন্তু সবগুলাই বইয়ের উপপাদ্য।
সবগুলাই বইয়ের উপপাদ্য, তারপরেও আপনাদের সিকিউ হিসেবে আলাদা করে করাই দিচ্ছি। আপনাদের কিন্তু কম্প্যাক্ট সিরিজের ক্লাসের মধ্যেও এগুলোর ইম্পর্টেন্স মার্ক করা আছে, কোনটা কতবার বোর্ড পরীক্ষায় আসছে বৃত্ত চ্যাপ্টার থেকে, সেই জিনিসপত্রগুলোও কিন্তু হচ্ছে আপনাদের কম্প্যাক্ট সিরিজের ক্লাসে বলে দেওয়া হয়েছে। ঠিক আছে, কোন সিকিউ গুলা সবচেয়ে বেশি আসছে, মানে কোন উপপাদ্যগুলা সবচেয়ে বেশি আসছে, কোন সম্পাদ্যগুলা সবচেয়ে বেশি আসছে, কোনগুলা করলে হচ্ছে কাজ কমপ্লিট হয়ে যাবে, এই জিনিসপত্রগুলা কিন্তু আপনাদের বলে দেওয়া আছে। ঠিক আছে, আচ্ছা এবার আসেন 5 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি বর্গ আঁকে, এটা এমনিই পারবেন। ত্রিভুজটি অঙ্কন করো, এটা হচ্ছে আমরা সম্পাদ্য করানোর সময় করাবো। বলছে এ সমান ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তে এমন দুইটি স্পর্শক আঁকো যাদের অন্তর্ভুক্ত কোণ কোণ এক্স এর সমান। কোণ এক্স এর কথা কি বলছে? ভূমি সংলগ্ন একটি কোণ এক্স এবং অপর দুই বাহুর সমষ্টি হচ্ছে 8। ভূমি সংলগ্ন কোণ এক্স, জাস্ট এতটুকু বলা আছে, জাস্ট বলা আছে হচ্ছে ভূমি সংলগ্ন কোণ এক্স। তো এক্স কোণটা কত সেটা তো আমি জানি না। ঠিক আছে, ভূমি সংলগ্ন একটি কোণ এক্স, এটা 55 ডিগ্রি বলা ছিল প্রশ্নে। ঠিক আছে, কোণ এক্স এটা বলা আছে হচ্ছে 55 ডিগ্রি। কোণ এক্স এইটা হচ্ছে 55 ডিগ্রি, এটা প্রশ্নে বলে দেওয়া ছিল। আপনারা একটু টেস্ট পেপারটা খুলে দেখবেন। আমাদের টাইপিস্টের হচ্ছে অনেক সময় টাইপ করতে একটু এদিক সেদিক হয়, এটা স্বাভাবিক ভাই, খুবই স্বাভাবিক। এন্ড আমরা যদিও ক্লাসে ঢুকার আগে চেক দিয়ে ঢুকি, বাট তারপরও আমাদের মানে মানুষ তো সবাই, তাই না? সো একটু 19-20 হইতে পারে, এটা আশা করি হোপফুলি বুঝবেন। ঠিক আছে, অ্যাঙ্গেল এক্স হচ্ছে 55 ডিগ্রি। সো এবার বলছে এর সমান ব্যাসার্ধ বিশিষ্ট, মানে 4 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটা বৃত্তের দুইটা স্পর্শক আঁকা লাগবে। ঠিক আছে, 4 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটা বৃত্তের দুইটা স্পর্শক আঁকা লাগবে। ঠিক আছে, আচ্ছা তো এটা এখন কেমনে করব? এটা এখন কেমনে করব দেখেন। প্রথমেই আপনি হচ্ছে একটা ব্যাসার্ধ মানে বৃত্ত আঁকা ফেলাবেন। প্রথমেই একটা বৃত্ত আঁকা ফেলাবেন। এই হচ্ছে বৃত্ত। ঠিক আছে, বৃত্তের কেন্দ্র কত সেটা আমি জানি না, ধরে নিচ্ছি বৃত্তের কেন্দ্র হচ্ছে ও। ঠিক আছে, বৃত্তের কেন্দ্র হচ্ছে ও। এবার যে কোনো একটা ব্যাসার্ধ ও এ নিবেন। বৃত্তের যে কোনো একটা ব্যাসার্ধ, ধরেন যে এই ব্যাসার্ধটুকু হচ্ছে ও এ। ঠিক আছে, বৃত্তের যে কোনো একটা ব্যাসার্ধ ও এ নিলাম। ওকে, বৃত্তের যে কোনো একটা ব্যাসার্ধ ও এ নিব। এবার আপনারা কম্পাস দিয়ে এই কাজটুকু করবেন। আমি আপাতত চাঁদা দিয়ে করতেছি, আমি আপাতত হচ্ছে চাঁদা দিয়ে করতেছি, আপনারা করবেন হচ্ছে কম্পাস দিয়ে। ঠিক আছে, আপনারা করবেন হচ্ছে কম্পাস দিয়ে। কোথায় জানি গেল কম্পাস? টুলস, সাবজেক্ট টুলসে থাকার কথা। দারুণ, চাঁদাটা হারাই ফেলাইলাম কেন? ক্যালেন্ডার, স্পটলাইট, চাঁদা নিবেন। চাঁদা নিয়ে মানে আপনারা তো আর চাঁদা নিবেন না, আমি আপাতত চাঁদা দিয়ে করতেছি। চাঁদা নিয়ে এইটার থেকে 125 ডিগ্রি কোণ আঁকবেন। ঠিক আছে, আপনারা আঁকবেন হচ্ছে কম্পাস দিয়ে, আমি আপাতত আঁকতেছি হচ্ছে চাঁদা দিয়ে। আপনারা আঁকবেন কম্পাস দিয়ে, আমি আপাতত আঁকতেছি চাঁদা দিয়ে। এখানে 125 মানে হচ্ছে এই পয়েন্টটা। ঠিক আছে, 125 মানে হচ্ছে এই পয়েন্টটা। সো এই জায়গায় হচ্ছে 125 ডিগ্রি কোণ আঁকবো। ঠিক আছে, কেন্দ্রে 125 ডিগ্রি কোণ আঁকবো। কেন্দ্রে হচ্ছে 125 ডিগ্রি কোণ আঁকবো। আঁকলাম। এই কোণটার নাম দেন হচ্ছে অ্যাঙ্গেল এওবি। এই কোণটার নাম দিব হচ্ছে অ্যাঙ্গেল এওবি। এই অ্যাঙ্গেলটা হচ্ছে কত? এই অ্যাঙ্গেলটা হচ্ছে ভাইয়া 125 ডিগ্রি। বলেন তো কে কে বলতে পারবেন 125 ডিগ্রি কেন হইল? 125 ডিগ্রি কেন আঁকলাম? ঠিক আছে, 125 ডিগ্রি বুঝি না। আচ্ছা, ফ্রি রিভিশন কোর্সের হচ্ছে কোনো পাসওয়ার্ড নাই, আর ভাইয়া কখন ক্লাস স্টার্ট হয় সেটা জানি না, আর রুটিনটাও জানি না। আচ্ছা একটু মানে রুটিন দেখবেন, আপনাদের যে এসএসসি 26 ফ্রি রিভিশন কোর্সের একটা গ্রুপ আছে,
গ্রুপে গেলেই গ্রুপের কভার ফটোতেই হচ্ছে আপনাদের রুটিনের ছবিটা দিয়ে দেওয়া আছে যে কোন দিন কি ক্লাস হবে। বাট ছবি অনুযায়ী একটু এদিক সেদিক হয়। কারণ হচ্ছে যেমন আমার ক্ষেত্রে যেটা হয় যে আমার হচ্ছে অফলাইন রিভিশন ব্যাচের ক্লাস চলতেছে। এসএসসি ২৬ এর অফলাইন রিভিশন ব্যাচের ক্লাস চলতেছে। প্লাস হচ্ছে একাডেমিক ব্যাচগুলারও হচ্ছে ক্লাস থাকে। অ্যান্ড এগুলা যেহেতু হচ্ছে কম্বাইন্ড রিভিশন প্রোগ্রাম, সো সেই ক্ষেত্রে দেখা যায় যে আ টিচার গুলা একটু ১৯-২০ হইতে পারে। মানে আমাদের অফলাইন ব্যাচের কথা বলতেছি। সো সেখানে দেখা যায় যে আমার ক্লাসের যে রুটিন, সেই রুটিন ডে টু ডে ভ্যারি করে। যার কারণে আমাদের এখানের যে রুটিন বসানো, সেই রুটিনের চাইতে একটু ১৯-২০ হইতে পারে। ক্লাস যেদিন যেটা হওয়ার কথা সেদিন ওটাই হয়। ঠিক আছে? আজকে বৃত্তের ক্লাস হওয়ার কথা ছিল, আজকে বৃত্তের ক্লাসই হইতেছে। হয়তো রুটিনে দেখবেন ৭:৩০ টায় দেওয়া আছে, ক্লাসটা হয়তো একটু দেরিতে শুরু হইছে। বা যেমন গতকালকে হচ্ছে মমিত ভাইয়ের ক্লাস ছিল। আমরা গতকালকে হচ্ছে একটু বাইরে গেছিলাম আরকি। সো আমাদের হচ্ছে ব্যাক করতে অলমোস্ট ৮ টার উপরে বাজছে আরকি। সো দেখবেন যে গতকালকের ক্লাসটাও কিন্তু ৮ টা বাজে গেছে। মানে যেদিন যে ক্লাস যাওয়ার কথা সেটা ইনশাআল্লাহ যাবে। বাট একটু ১৯-২০ হইতে পারে। এটা খুবই স্বাভাবিক। মানুষ হিসেবে আমাদের সবারই আসলে কাজ-কাম থাকতে পারে। ঠিক আছে? তো এবার দেখেন, এবার যেই কাজটা করব সেটা হচ্ছে এই A বিন্দুতে একটা লম্ব টানবো, B বিন্দুতে একটা লম্ব টানবো। A বিন্দুতে একটা লম্ব টানবো, B বিন্দুতে একটা লম্ব টানবো। ঠিক আছে? তাহলে আসেন আমরা হচ্ছে লম্বটা টাইনা নিই। A বিন্দুতে একটা লম্ব টানবো, B বিন্দুতে একটা লম্ব টানবো। ঠিক আছে? A বিন্দুতে একটা লম্ব টানবো, B বিন্দুতে একটা লম্ব টানবো। সো আসেন A বিন্দুতে লম্বটা টানি। A বিন্দুতে যদি লম্ব টানি তাহলে সেটা দেখতে হবে হচ্ছে কাইন্ড অফ এরকম। মানে OA এর উপর লম্ব আঁকবো। OA এর উপর লম্ব আঁকবো। সো OA এর উপর যদি লম্ব আঁকি তাইলে জিনিসটা দেখতে হবে হচ্ছে এরকম। এই যে OA এর উপর একটা লম্ব টানছি জাস্ট। জাস্ট হচ্ছে OA এর উপর একটা লম্ব টানছি। সেম কাজটা করব হচ্ছে B বিন্দুতেও লম্ব টানবেন। B বিন্দুতে আর আমি লম্ব টাইনা দেখাইতেছি না। এটা B বিন্দুর থেকে টানলে অটোমেটিক্যালি লম্ব হয়ে যাবে। ঠিক আছে? B বিন্দুর থেকে টানলে অটোমেটিক্যালি লম্ব হবে। আচ্ছা, এটা ছেদ করে গেল কেন? ছেদ করার কথা না। এটা হচ্ছে আরেকটু বাড়ায় দিই। আচ্ছা, এটা মুছাই দেই। আমরা হচ্ছে এই A বিন্দুতে একটা লম্ব টানবো। A বিন্দুতে আমাদের হচ্ছে একটা লম্ব টানা লাগবে। সো লম্বটা টানি। ঠিক আছে? A বিন্দুতে লম্ব টাইনা ফেলাইলাম। আচ্ছা, একটু বড় করেই টানতে হবে নইলে হচ্ছে ছেদ করে যাবে। হুম, ওকে। ১৯-২০ হইতে পারে। ঠিক আছে? ১৯-২০ হইতে পারে। এটা হচ্ছে স্বাভাবিক, খুবই স্বাভাবিক। ওকে। আবার B বিন্দুতেও একটা লম্ব টানা লাগবে, তাই না? B বিন্দুতেও একটা লম্ব টানা লাগবে। সো আসেন B বিন্দুতে নিয়ে আসি। B বিন্দুতে আইনা এই B বিন্দুতে কম্পাস দিয়ে আপনারা লম্বগুলা টানবেন। আমরা আপাতত হচ্ছে চাঁদা দিয়ে টানতেছি। কারণ আমার হচ্ছে এখান থেকে কম্পাস দিয়ে টানতে গেলে বহুত পেইন নেওয়া লাগবে। সো আমি এর জন্য চাঁদা দিয়ে টানতেছি। এই যে, ঠিক আছে? জিনিসটা দেখতে হবে হচ্ছে এইরকম। এটাকে দরকার হইলে পিছনের দিকে বাড়ায় নিয়ে আসি। আচ্ছা, একটা শেষ করতে গেলে তো আরেকটা হচ্ছে না। ঠিক আছে। এবার যোগ করে দেই, এটা অটোমেটিক্যালি হয়ে যাবে। ঠিক আছে? A বিন্দুতে হচ্ছে ভাইয়া কি করছি? A বিন্দুতে একটা লম্ব টানছি। আবার B বিন্দুতেও কি করছি? B বিন্দুতেও একটা লম্ব টানছি। ঠিক আছে? সো এই পাশের যে অ্যাঙ্গেলটা তৈরি হইছে, এই অ্যাঙ্গেলটুকু অটোমেটিক্যালি ৫৫ ডিগ্রি হইছে। কেন? বিপরীত কোণের সমষ্টি হচ্ছে ১৮০ ডিগ্রি। ৫৫ আর ১২৫ যোগ করলে দেখবেন ১৮০ আসতেছে। সো এই কারণে এইখানে ১২৫ ডিগ্রি টানছিলাম। ঠিক আছে? আপনারা যদি বলতো যে এই কোণটা মানে স্পর্শকের মধ্যবর্তী কোণ হইতে হবে ৮০ ডিগ্রি, তাহলে এইখানে কোণ আঁকতাম ১০০ ডিগ্রি।
এইখানে যদি মধ্যবর্তী কোণ বলতো 120 ডিগ্রি তাহলে এখানে যদি মধ্যবর্তী কোণ বলতো 60 ডিগ্রি তাহলে এখানে কোণ আঁকতাম 120 ডিগ্রি। এখানে যদি বলতো হচ্ছে মধ্যবর্তী কোণ সাপোজ কত বলবো 70 ডিগ্রি তাহলে এখানে কোণ আঁকতাম কত 110 ডিগ্রি। ঠিক আছে? দুই কোণের সমষ্টি যেন 180 ডিগ্রি আসে। মানে যেই কোণ বলবে স্পর্শক দুইটার মধ্যবর্তী কোণ যা বলবে তার সম্পূরক কোণটা আপনি কেন্দ্রে আঁকবেন। স্পর্শকের মধ্যবর্তী কোণ যা বলবে তার সম্পূরক কোণ দুইটা হচ্ছে সম্পূরক কোণটা হচ্ছে কেন্দ্রে আঁকবেন। কোন চ্যাপ্টারের ক্লাস হচ্ছে? চ্যাপ্টার 8 ভাইয়া। এটা হচ্ছে কি বলে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের চ্যাপ্টার 8। ঠিক আছে? আমি আপনাদের হচ্ছে দ্রাঘিমা রেখা, তারপর হচ্ছে অক্ষরেখা এই জিনিসপত্র বুঝাচ্ছি। ঠিক আছে? এটা হচ্ছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় সমাজ। ঠিক আছে? সমাজের চ্যাপ্টার 8 এর ক্লাস। বুঝছেন না? সমাজের চ্যাপ্টার 8 এর ক্লাস। এবার দেখবেন যে সব একেবারে মাথার ভিতর দিয়ে যাচ্ছে। এতক্ষণ মাথার উপর দিয়ে যাচ্ছিল, এখন হচ্ছে একেবারে মাথার ভিতর দিয়ে যাবে। ঠিক আছে? ওকে। পরেরটাতে আসেন। এখানে একটা উদ্দীপকেই ছবি দিয়ে দিছে। বলছে DEF বৃত্তের কেন্দ্র O এবং CD আচ্ছা প্রমাণ করো যে বৃত্তের ব্যাসই বৃহত্তম জ্যা। ঠিক আছে? এই প্রমাণটাও হচ্ছে সোজা একটা প্রমাণ। বৃত্তের যে ব্যাসই হচ্ছে বৃহত্তম জ্যা। এই জিনিস প্রমাণ করব কেমনে? এই জিনিস প্রমাণ করার জন্য আপনি O কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত আঁইকা ফেলান প্রথমে। প্রথমে O কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত আঁইকা ফেলান। ঠিক আছে? আপনার কেন্দ্রের নাম আপনি অন্য যে কোনো কিছুও দিতে পারেন। একটা ব্যাস আঁকেন। ওকে। ঠিক আছে? একটা ব্যাস আঁকলেন, ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত আঁকলেন। আর এই সাইডে একটা জ্যা আঁকেন, সেই জ্যাটা যেকোনো সাইডে আঁকলেই হইছে। আমি এই সাইডে আঁকলাম। যেকোনো সাইডে যেকোনো রকম হইলেই হইছে। সোজা, বাঁকা, সমান্তরাল হইতে হবে এটা নেসেসারি না। ঠিক আছে? কেন্দ্রের সাথে জ্যা দুইটাকে কানেক্ট করে দেন। কেন্দ্রের সাথে জ্যায়ের দুইটা পয়েন্ট হচ্ছে কানেক্ট করে দেন। এই যে এন্ডিং পয়েন্ট দুইটা কেন্দ্রের সাথে কানেক্ট করে দেন। ঠিক আছে? এন্ডিং পয়েন্ট দুইটা কেন্দ্রের সাথে কানেক্ট করে দেন। ডান। ঠিক আছে? ও কেন্দ্র বিশিষ্ট বৃত্ত, এই বৃত্তের কেন্দ্র হচ্ছে ও, এবি হচ্ছে একটা জ্যা, এবি হচ্ছে একটা ব্যাস আর সিডি হচ্ছে একটা জ্যা। এবি হচ্ছে একটা ব্যাস, সিডি হচ্ছে একটা জ্যা। ঠিক আছে? তো এখানে এবার আমাদের যেই জিনিস প্রমাণ করতে হবে সেটা হচ্ছে যে এবি গ্রেটার দ্যান সিডি। ঠিক আছে? এবি গ্রেটার দ্যান সিডি। এটা প্রমাণ করব কেমনে? দেখেন। এখানে ত্রিভুজ ওসিডি তৈরি হইছে না একটা? ত্রিভুজ ওসিডি। দেখেন। ত্রিভুজ ওসিডিএ। ওসিডি একটা ত্রিভুজ তৈরি হইছে। আমরা শিখছিলাম ত্রিভুজের যেকোনো দুই বাহুর যোগফল, ত্রিভুজের যেকোনো দুই বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। যেকোনো দুইটা বাহু। ধরেন ওসি একটা বাহু, আরেকটা বাহু হচ্ছে ওডি। এই দুইটা বাহুর যোগফল সেটা হবে তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর, মানে সিডি এর চাইতে বৃহত্তর। ঠিক আছে? যেকোনো দুই বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। এখন দেখেন ওসি আর ওডি এর বদলে আপনি ওএ আর ওবি বসাই দিতে পারেন। ওএ আর ওবি বসাই দিতে পারেন। কেন বসাইতে পারেন? ওসি আর ওডি এর বদলে ওএ আর ওবি বসাই দিতে পারেন। ঠিক আছে? কেন বসানো যাবে? এই রিজনটাও সাইডে একটু লেখা দেই হালকা করে। এই রিজনটাও সাইডে একটু লেখা দেই দেখেন। আপনি অলরেডি এই জিনিসটা বলতেই পারেন ভাইয়া যে ওএ দৈর্ঘ্যটা যা, ওবি দৈর্ঘ্যটাও তা, ওসি দৈর্ঘ্যটাও তা, ওডি দৈর্ঘ্যটাও তা। ঠিক আছে? এই চারটা দৈর্ঘ্যই হচ্ছে একই বৃত্তের ব্যাসার্ধ। একই বৃত্তের ব্যাসার্ধ। এই চারটা দৈর্ঘ্যই হচ্ছে একই বৃত্তের ব্যাসার্ধ। এবার তাইলে বলেন তো ওসি দৈর্ঘ্যটুকু যা রিপ্রেজেন্ট করবে ওএও কি সেম দৈর্ঘ্যই রিপ্রেজেন্ট করবে না? ওডি যা রিপ্রেজেন্ট করবে ওবিও কি রিপ্রেজেন্ট করবে? সেম দৈর্ঘ্যই রিপ্রেজেন্ট করবে। তাহলে ওসি এর বদলে ওএ আর ওডি এর বদলে ওবি বসাই দিতেই পারি একই বৃত্তের ব্যাসার্ধ হিসেবে। ঠিক আছে? এবার বলেন ওএ আর ওবি এই দুইটাকে যদি যোগ করি তাহলে কি একটা সরলরেখা পাওয়া যাবে না? পুরাটাই তো একই সরলরেখার দুইটা অংশ। পুরাটা হচ্ছে একই সরলরেখার দুইটা অংশ। তাহলে দুইটাকে যোগ করলে কি পাবো? টোটাল এবি সরলরেখাটা পাবো। তাহলে আমি এই কাজটুকু করতেই পারি যে ওএ যোগ এবি এর বদলে বসাই দিতে পারি এবি গ্রেটার দ্যান সিডি। তাহলে বৃত্তের ব্যাসই হচ্ছে বৃহত্তম জ্যা, এটা প্রমাণিত। বৃত্তের ব্যাসই হচ্ছে বৃহত্তম জ্যা, এইটুকু প্রমাণিত। আপনারা মনে হয় ছবিটা দেখতে পারতেছেন না। আমার কাছে হচ্ছে স্ক্রিনে আমি একটু দেখতেছি আইএসও মনে হয় একটু বাড়ানো আছে। আইএসও একটু কমাই দেওয়া লাগতো। সো যাই হোক, এটা টেস্ট পেপারে মানে টেস্ট পেপার সামনে নিয়ে বসলেও পাবেন। আপনাদের সামনে হয়তো এখন টেস্ট পেপার আছে অলরেডি সবার, বা রাজশাহী বোর্ড 25 এর প্রশ্ন অলরেডি আপনাদের কাছে থাকার কথা। বোর্ডের প্রশ্নগুলা সার্চ দিলেই পাওয়া যায়। আচ্ছা,
প্রমাণ করো যে অ্যাঙ্গেল ডিওই ইকুয়াল টু 2 অ্যাঙ্গেল ডিএফই, অ্যাঙ্গেল ডিওই ইকুয়াল টু 2 অ্যাঙ্গেল ডিএফই। সো এই প্রমাণটার জন্য আমি সাইডে হচ্ছে ছবি আঁকে দিচ্ছি, মানে এইটুকু পোরশন প্রমাণ করার জন্য আমার কি করা লাগবে, এইটুকু পোরশন প্রমাণ করার জন্য আমার ছবিটা দেখতে কিরকম হবে। এইটা হচ্ছে আমাদের একটা বৃত্ত, ঠিক আছে, এটা হচ্ছে বৃত্ত। এই বৃত্তের কেন্দ্র মনে করেন ও, কারণ আমাদের প্রদত্ত বৃত্তের কেন্দ্র হচ্ছে ও, ঠিক আছে। আচ্ছা, এবার হচ্ছে যেই কাজটা করব সেটা হচ্ছে বৃত্তের উপরে যে কোনো দুইটা বিন্দু নিয়ে নেবেন, ধরেন ডি একটা বিন্দু, ই একটা বিন্দু, ঠিক আছে। এটা আপনি আপনার ইচ্ছা মতো হচ্ছে নিয়ে নেন, আপনার ইচ্ছা মতো নিয়ে নেন। ধরেন বৃত্তের উপরে ডি একটা বিন্দু, ই একটা বিন্দু, তাহলে সেই ক্ষেত্রে জিনিসটা দেখতে হবে হচ্ছে কাইন্ড অফ এরকম, ঠিক আছে। এই বিন্দুটা হচ্ছে ডি, এই বিন্দুটা হচ্ছে ই, এই বৃত্তের কেন্দ্র হচ্ছে ও, ঠিক আছে। আর এই পাশে হচ্ছে ভাইয়া আরেকটা বিন্দু আছে, এফ বিন্দু, ডি এর সাথে এফ কানেক্ট করে দেন, আর এফ এর সাথে ই কানেক্ট করে দেন, ডি এর সাথে এফ কানেক্ট করে দেন, এফ এর সাথে ই কানেক্ট করে দেন। এবার এফ এর সাথে ও বরাবর একটা রশ্মি আঁকেন, এফ থেকে ও বরাবর, এই বরাবর হচ্ছে একটা রশ্মি আঁকেন, ঠিক আছে। এই রশ্মিটার নাম দেন হচ্ছে এফপি রশ্মি, এফপি রশ্মি, ঠিক আছে। এই হচ্ছে আপনাদের খ নাম্বারের জন্য প্রমাণের ছবি, এই হচ্ছে খ নাম্বারের জন্য প্রমাণের ছবি, ঠিক আছে। এবার দেখেন তো, এই কথা বলা যায় না, ত্রিভুজ এফ ও ডি, উপরের যে একটা ত্রিভুজ আছে, উপরের যে একটা ত্রিভুজ আছে, সেই ত্রিভুজের জন্য প্রমাণ, উপরের যে ত্রিভুজটুকু আছে সেই ত্রিভুজের জন্য ত্রিভুজের এক বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিস্থ কোণ অন্তস্থ বিপরীত কোণ দ্বয়ের সমষ্টি সমান। তাহলে কি লিখতে পারবেন, অ্যাঙ্গেল অ্যাঙ্গেল ডিওপি ইকুয়াল টু ডিএফও প্লাস এফডিও, ডিওপি ইকুয়াল টু ডিএফও প্লাস এফডিও। এইটুকু কথা তো লিখতেই পারেন। ত্রিভুজ ডিওপি এর জন্য, ত্রিভুজ ডিওএফ এর জন্য, সরি, ত্রিভুজ ডিওএফ এর জন্য বহিস্থ কোণ ডিওপি ইকুয়াল টু অন্তস্থ দুইটা কোণের যোগফল, বহিস্থ কোণ ডিওপি ইকুয়াল টু হচ্ছে অন্তস্থ দুইটা কোণের যোগফল, বহিস্থ কোণ ডিওপি ইকুয়াল টু অন্তস্থ দুইটা কোণের যোগফল। এইচএসসি 28। আচ্ছা, তানজিনা সরকার জিজ্ঞেস করছে স্যার ক্লাস স্লাইড কোথায় জমা দিব, প্লিজ বলেন। ক্লাস স্লাইড জমা দিবেন হচ্ছে আমাদের প্রতিজ্ঞার গ্রুপে, ক্লাস স্লাইড আপলোড করবেন হচ্ছে প্রতিজ্ঞা গ্রুপে, প্রতিজ্ঞার যে অফিসিয়াল ফেসবুক গ্রুপ আছে সেটাতে হচ্ছে ক্লাস স্লাইড আপলোড করবেন, ওখান থেকে হচ্ছে আমরা চেক করব, ঠিক আছে, ওখান থেকে আমরা চেক করব, ওকে। আচ্ছা, এইটুকু লিখলেন। আবার একটু দেখেন তো, এফ ও ডি এ ওএফ আর ওডি সমান, ওএফ ইকুয়াল টু ওডি বলে, ওএফ ইকুয়াল টু ওডি বলে, ওএফ ইকুয়াল টু ওডি বলে, ওএফ এর বিপরীত কোণ কত ভাইয়া, ওএফ এর বিপরীত কোণ হচ্ছে অ্যাঙ্গেল এফডিও ইকুয়াল টু ডিএফও, অ্যাঙ্গেল এফডিও ইকুয়াল টু হচ্ছে অ্যাঙ্গেল ডিএফও। এটা কেন হইল, সমদ্বিবাহু ত্রিভুজের বিপরীত কোণগুলা সমান হয়, সমদ্বিবাহু ত্রিভুজের বিপরীত কোণগুলা সমান হয়, ঠিক আছে, সমদ্বিবাহু ত্রিভুজের বিপরীত কোণগুলা সমান হয়, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, কমেন্ট ঠিক আছে। ওর নামটা দেখে আমার হচ্ছে খুবই মানে হাসি পাচ্ছে। ওর নাম হচ্ছে মেন্টাল ইম্মিদা। ঠিক আছে? মেন্টাল ইম্মিদা। আমি আসলে মাঝে মধ্যে ভাবি, হ্যাঁ? যে আপনাদের যদি আপনাদের Instagram, তারপর হচ্ছে Instagram-এ অনেকের যে নিকনেম বা হচ্ছে ইউজার নেম যেগুলা থাকে, আমি ভাবি যে পোলাপান যখন হচ্ছে জন্মাইছে, ঠিক আছে? ওই টাইমে যদি মানে বাপ-মা বলতো যে, "তোর নাম তুই নিজে রাখ।" ঠিক আছে? তাইলে তোরা আসলে কি, কি যে নাম রাখতি? এটা মানে ক্রিয়েটিভিটির একেবারে সর্বোচ্চ পর্যায়ে চলে যাচ্ছে। ঠিক আছে? তো যাই হোক, মানে স্যার অনেক ভালো পড়ায়, ধন্যবাদ। বাট ইউজার নেমটা একটু ঠিক করবেন। ঠিক আছে? আমি জানি না যে আপনার আসল নাম কি? বাট নামের আগে মেন্টাল মানে পাবনার থেকে আসছে কিনা সেটাও আমি জানি না, বা পাবনার থেকে দেখতেছে কিনা সেটাও জানি না। ভাই একটু কমেন্ট করে জানায়েন যে আপনি আসলে কোন জায়গা থেকে ক্লাস করতেছেন। ঠিক আছে?
আচ্ছা, মৃদুল হাসান জিজ্ঞেস করছে আজকেও পড়ানো নেসেসারি না ভাই, নেসেসারি না। আপনার যদি লাগে তাহলে আপনি ক্লাস করবেন। আপনার যদি না লাগে তাহলে হচ্ছে ক্লাস করবেন না। ঠিক আছে? আপনার কেউ জোর কইরা রাখে নাই। বাট যাদের হচ্ছে একটু পড়াশোনা দরকার, আমার কাছে মনে হয় যে ডেইলির কাজটা ডেইলি শেষ করা উচিত। আমি যদি আজকে না পড়াইতাম আমার তো নেক্সট কোন না কোন দিন পড়ানোই লাগতো। তাই না? তুই যদি মানে আপনি যদি আজকে না পড়েন, ঠিক আছে? আমি অফলাইন ক্লাসে সবাইরেই তুই করে বলি। সো এই কারণে হয়তো মাঝে মধ্যে একটু তুই মানে বলে ফেলতে পারি। সো আপনি যদি আজকে না করেন, আপনার তো নেক্সট বছর মানে এই যে অলরেডি আতশবাজির আওয়াজ আমি মানে কানে পাচ্ছি। আপনারা হয়তো সাউন্ড প্রুফ রুমের কারণে বা মাইকের কারণে হয়তো আপনাদের কাছে এই আওয়াজ পৌঁছাবে না। বাট আহ নেক্সট বছর হচ্ছে শুরু হয়ে যাচ্ছে। ২৫ সাল আমি জানি না যে কার আসলে কেমন গেছে। সো নেক্সট বছরে হইলেও তো আপনার এই ক্লাসটা করা লাগতো। আমারও হয়তো নেক্সট বছর নেওয়া লাগতো, তাই না? সো আমি হচ্ছে এতটুকু বিলিভ করি যে ডেইলির কাজটুকু যদি আমি ডেইলি করে ফেলাই, ডেইলির কাজ যদি আমি ডেইলি শেষ করি, নেক্সট দিন আমার লোডটা কম থাকে। ঠিক আছে? নেক্সট দিন আমি নতুন কিছু করতে পারি। আমি যদি আজকের কাজটা আগামী দিনের জন্য জমায়ে রাখি, আজকের কাজটা যদি আমি আগামী দিনের জন্য জমায়ে রাখি, তাইলে কিন্তু ভাইয়া আমার পরের দিন যেই রেগুলার রুটিন আছে সেটাও তো আমার করা লাগবে। সেটুকু আমার সলভ করা লাগবে বা সেই কাজটুকুও আমার করা লাগবে। এটার সাথে এক্সট্রা করে কিন্তু আমার আবার হচ্ছে এই যে যেটা আগের দিন আমি ফালায় রাইখা দিয়ে আসছিলাম সেই কাজটাও কিন্তু আমার করা লাগতেছে। সো মানে দরকার কি ভাই? ডেইলির কাজ ডেইলি শেষ করেন। আজকে কি মানে আজকে 31st নাইট ঠিক আছে নতুন বছর আসতেছে। আমার কাছেও ভাল লাগতেছে। একটা বছর পার হয়ে গেছে। লাইফে হয়তো অনেক আপস অ্যান্ড ডাউনস আসছে সবার। বাট তারপরেও মানে এই দিন দেইখা যে আজকে আমি পড়াশোনাই করব না। এরকম করতে, করতে তো দেখবেন যে বছরের ৩৬৫ দিনের মধ্যে রোজার ছুটি চলে যায় ১ মাস। ঠিক আছে? তারপর কোরবানি ঈদের আগে পরে ১৫ দিনের গ্যাপ। তারপরে হচ্ছে শীতকালীন ছুটি, তারপর হচ্ছে গ্রীষ্মকালীন ছুটি, তারপর বর্ষাকালীন ছুটি। বর্ষাকালে হচ্ছে প্রচুর পরিমাণে মিম দেখবেন যে ম্যাথ স্যার হচ্ছে বৃষ্টিতে ভিজাও পড়াইতে যাইতেছে। ঠিক আছে? আমি হচ্ছি সেই ম্যাথ স্যার। তো আমি নিজেও ছোটবেলায় ভাবি নাই যে আমি আসলে এরকম বড় হয়ে ম্যাথ টিচার হব। তো যাই হোক আ আপনি যদি এরকম ছুটিতেই বা হচ্ছে আ আজকের দিনেও পড়বো কিনা এই করতে, করতে যদি লাইফই পার করে দেন তাহলে তো আসলে আপনি পড়াশোনার সময় পাবেন না। ঠিক আছে? তখন তো আপনি আসলে পড়াশোনার সময় পাবেন না। আচ্ছা, যাই হোক। সো এই ২ টা অ্যাঙ্গেল সমান। এই ২ টা অ্যাঙ্গেল যদি সমান হয় তাইলে আমরা এই যে এইখানে FDO লিখছিলাম, এই FDO র পরিবর্তেও আমি DFO বসাই দিতে পারি। FDO র পরিবর্তেও কত বসাই দিতে পারবো ভাইয়া? DFO বসাই দিতে পারবো। ঠিক আছে? তাহলে অ্যাঙ্গেল DOP ইকুয়াল টু অ্যাঙ্গেল DFO প্লাস অ্যাঙ্গেল DFO। অ্যাঙ্গেল DFO প্লাস অ্যাঙ্গেল DFO। ঠিক আছে? অ্যাঙ্গেল DOP ইকুয়াল টু অ্যাঙ্গেল DFO প্লাস অ্যাঙ্গেল DFO। তাহলে এখান থেকে আপনি এই কথাটা লিখতেই পারেন অ্যাঙ্গেল DOP ইকুয়াল টু 2 অ্যাঙ্গেল। অ্যাঙ্গেল DOP এটা ইকুয়াল টু 2 অ্যাঙ্গেল DFO। এইটুকু লেখা যায়। তাই না? এবার দেখেন, অনুরূপভাবে বা সিমিলারলি অ্যাঙ্গেল EOP ইকুয়াল টু 2 EFO। EOP ইকুয়াল টু EFO। EOP ইকুয়াল টু 2 অ্যাঙ্গেল EFO। এটা হচ্ছে অনুরূপভাবে। এটা আর আপনার প্রমাণ করে দেখাইতে হবে না। ওই যে নিচে আরেকটা ত্রিভুজ আছে না? সেই ত্রিভুজ থেকে আপনি সেম ভাবে এই জিনিস প্রমাণ করে নিয়ে আসতে পারেন। ঠিক আছে? অনুরূপভাবে। ওকে? অনুরূপভাবে এই কথা আপনি বইলা ফেলাইতে পারবেন। ঠিক আছে? এবার আসেন এই ২ টাকে হচ্ছে আমরা যোগ করে দিব। এই ২ টাকে হচ্ছে যোগ করে দিব। এই ২ টাকে যদি যোগ করে দেই তাইলে কি আসে? ধরেন এইটাকে আমরা দিলাম হচ্ছে ১ নাম্বার ইকুয়েশন। এইটা হচ্ছে আমাদের ১ নাম্বার ইকুয়েশন আর এইটা হচ্ছে আমাদের ২ নাম্বার ইকুয়েশন। ঠিক আছে? এইটা হচ্ছে ১ আর এটা হচ্ছে ২। তাহলে ১ আর ২ যদি যোগ করি, ১ যোগ ২। ১ আর ২ যদি যোগ করি তাহলে কি হবে? অ্যাঙ্গেল DOP প্লাস অ্যাঙ্গেল EOP ইকুয়াল টু 2 কমন নিয়ে নিলাম। 2 কমন নিয়ে নিলাম। 2 কমন নিয়ে নিলে আপনার কাছে কি থাকবে? অ্যাঙ্গেল DFO। অ্যাঙ্গেল DFO প্লাস অ্যাঙ্গেল EFO। DFO প্লাস অ্যাঙ্গেল EFO। ঠিক আছে? এখন দেখেন DOP আর EOP যদি যোগ করেন, DOP আর EOP এই দুটারে যদি যোগ করেন তাইলে কি DOE পায়া যান না? এই দুটারে যোগ করলেই ভাইয়া আমি পায়া যাব হচ্ছে অ্যাঙ্গেল DOE। আর এই পাশে 2 ইনটু DFO আর EFO যোগ করলে কি পাওয়া যায়? DFO EFO এই দুটারে যোগ করলে পাবো হচ্ছে DFE। 2 অ্যাঙ্গেল DFE।
ঠিক আছে? এই দুইটারে যোগ করলে পাবো হচ্ছে 2 অ্যাঙ্গেল DFE। ঠিক আছে? এইটুকুই আপনাকে প্রমাণ করতে বলছিল। পারবো ভাইয়া করতে? পারবো? ওকে, ডান। এই পর্যন্ত ডান। এবার আসেন এইটা। আচ্ছা। এটাতে DEF বৃত্তের কেন্দ্র, CD ও CE রশ্মিদ্বয় বৃত্তের ২ টি স্পর্শক। ঠিক আছে? বৃত্তের ২ টা স্পর্শক। সো আপনাকে বলছে প্রমাণ করো যে CO রেখাংশ হচ্ছে স্পর্শক যে DE এর লম্ব সমদ্বিখণ্ডক। ঠিক আছে? আমি একটু একটা হেল্প করি আপনাদের, তাইলে আই গেস সুবিধা হবে। আপনাদের যেহেতু 10:30 টায় ক্লাসও আছে, আপনাদের এই হেল্পটুকু করলে আমার মনে হয় একটু সুবিধা হবে। সেটা হচ্ছে যে আমি একটু বলে দেই যে কোনটা আসলে কোন উপপাদ্য। ঠিক আছে? কোনটা কোন উপপাদ্য সেটা আমি বলে দেই। তাইলে মনে হয় আপনাদের জন্য একটু হেল্পফুল হবে। ঠিক আছে? তো আমরা একটু বইয়ে চলে যাব। আমরা হচ্ছে একটু বইয়ের দিকে চলে যাব। বই থেকে হচ্ছে এই জিনিসটা একটু বলে দেই যে কোনটা আসলে কোন উপপাদ্য। তাইলে হচ্ছে আপনাদের একটু ফিগার আউট করতে হেল্পফুল হবে। ঠিক আছে? কোনটা কোন উপপাদ্য এটা একটু বলে দিই। তাইলে ফিগার আউট করতে হেল্পফুল হবে। ঠিক আছে? এটা বৃত্ত চ্যাপ্টার কত? বৃত্ত হচ্ছে ১৫২ পেজ। হুম, ওকে। সো এখানে বলছে হচ্ছে সিও রেখাংশ, সিও রেখাংশ স্পর্শক জ্যায়ের লম্ব সমদ্বিখণ্ডক। ঠিক আছে? সিও রেখাংশ হচ্ছে স্পর্শ জ্যায়ের লম্ব সমদ্বিখণ্ডক। সো এটা কোথায় জানি দেখছিলাম, এটা কয় নাম্বার উপপাদ্য ছিল? ছেদক ও স্পর্শক। উম তো বইয়েই করাইছিলাম। বৃত্তস্থ চতুর্ভুজ অনুসিদ্ধান্ত ওপি রেখাংশ হচ্ছে স্পর্শ জ্যায়ের লম্ব সমদ্বিখণ্ডক। সেটা প্রমাণ করতে বলছে না। এটা হচ্ছে বইয়ের ১৬৭ পেজ, বইয়ের ১৬৭ পেজ ৫ এর গ নাম্বার। ১৬৭ পেজ ৫ এর গ। ১৬৭ পৃষ্ঠা ৫ এর গ। এইটা এই সিকিউটা হচ্ছে এটা। একটি ত্রিভুজের ভূমি, ভূমি সংলগ্ন কোণ অপর দুই বাহুর সমষ্টি হাবিজাবি দেওয়া আছে। অঙ্কনের চিহ্ন বিবরণ সহ ত্রিভুজ আঁকতে বলছে এস বাই অন্তর্বৃত্ত। সমবাহু ত্রিভুজের অন্তর্বৃত্ত। সো সমবাহু ত্রিভুজের অন্তর্বৃত্ত এটা কোথায় আছে? সমবাহু ত্রিভুজের অন্তর্বৃত্ত। পরিবৃত্ত আঁকতে হবে, স্পর্শক, অন্তর্বৃত্ত। এটা হচ্ছে আমাদের সম্পাদ্য ১০। এটা হচ্ছে সম্পাদ্য ১০। ঠিক আছে? সম্পাদ্য ১০। সম্পাদ্য ১০ পারলে এটাও আপনি পারবেন। তারপরে আসেন, প্রমাণ করো যে বৃত্তের ব্যাসই বৃহত্তম জ্যা। একটু আগে করাই দিয়ে আসছি। প্রমাণ করো OL = OS দুইটি সমান জ্যা। AK ও BP দুইটি সমান জ্যা। OL টা হচ্ছে AK এর উপর লম্ব। আচ্ছা। প্রমাণ করো যে OL = OS বিন্দু ৪টি সমবৃত্ত। বিন্দু ৪টি সমবৃত্ত এটা আছে হচ্ছে
বিপরীত কোণ সম্পূরক হলে শীর্ষবিন্দু চারটি সমবৃত্ত হয়। MNST চতুর্ভুজের সম্পূরক বিন্দু চারটি সমবৃত্ত হবে। এটা হচ্ছে উপপাদ্য 24। এটা হচ্ছে উপপাদ্য 24 আর সাজেশন শীট তো আপনাদের কাছে চলেই যাবে। ঠিক আছে, এটা হচ্ছে উপপাদ্য 24। তারপরে আসেন, কোন বিন্দুতে স্পর্শক অঙ্কন করো। একেবারে প্রথম প্রশ্ন, ত্রিভুজটি অঙ্কন করো। পারবেন। বি এর একটি সমবাহু ত্রিভুজের পরিবৃত্ত। পরিবৃত্ত কত ছিল? পরিবৃত্ত ছিল হচ্ছে সম্পাদ্য পরিবৃত্ত। পরিবৃত্ত হচ্ছে সম্পাদ্য 9। পরিবৃত্ত হচ্ছে সম্পাদ্য 9। ঠিক আছে, বৃত্তের কেন্দ্র নির্ণয় করো। ত্রিভুজটি অঙ্কন করো। ত্রিভুজটি একটি বর্গের অন্তর্বৃত্ত। বর্গের অন্তর্বৃত্ত কোথায়? বর্গের অন্তর্বৃত্ত, বর্গের অন্তর্বৃত্ত আঁকা সোজা। বর্গের অন্তর্বৃত্ত আঁকা সোজা। দেখেন, প্রথমে আপনি একটা বর্গ আঁকবেন। ঠিক আছে, প্রথমে একটা বর্গ আঁকবেন, তারপরে সেই বর্গের ভিতরে একটা বৃত্ত আঁকতে হবে। বর্গের অন্তর্বৃত্ত মানে কি? বর্গের ভিতরে একটা বৃত্ত। বর্গের অন্তর্বৃত্ত মানে হচ্ছে বর্গের ভিতরে একটা বৃত্ত। সো বর্গের ভিতরে যদি আপনি বৃত্ত আঁকতে যান, তাহলে আপনার বৃত্তটা দেখতে এরকম হওয়া উচিত। ঠিক আছে, বর্গের ভিতরে যদি বৃত্ত আঁকতে যান, তাইলে বৃত্তটা দেখতে হওয়া উচিত হচ্ছে এই রকম। ঠিক আছে, আমাদের আসলে বর্গটাই বর্গ হয় নাই, তো বর্গটাকে বর্গ বানান, এই যে। ঠিক আছে, আচ্ছা, তো বর্গের অন্তর্বৃত্ত আঁকা খুবই সোজা। আপনি যেই কাজ করবেন, কর্ণদ্বয়ের ছেদবিন্দু হবে হচ্ছে আপনার বৃত্তের কেন্দ্র। কর্ণদ্বয়ের ছেদবিন্দু। ঠিক আছে, কর্ণদ্বয়ের ছেদবিন্দু। একটা বর্গ আঁকলেন, বর্গ আঁকা সেটার কর্ণদ্বয়ের ছেদবিন্দু হবে হচ্ছে বৃত্তের কেন্দ্র। ঠিক আছে, বিশ্বাস না হইলে এই যে আমি আপনার বৃত্তের কেন্দ্রটা দেখাই। আমাদের যে বৃত্তটা আছে, আমাদের বৃত্তের কেন্দ্র হচ্ছে এটা। আচ্ছা, এটাকে সরায় ফেলাই। এই যে দেখেন, কর্ণদ্বয়ের ছেদবিন্দুই হয়ে গেছে হচ্ছে আপনার বৃত্তের কেন্দ্র। কর্ণদ্বয়ের ছেদবিন্দু হচ্ছে বৃত্তের কেন্দ্র। ঠিক আছে, তো এবার বৃত্তের ব্যাসার্ধ কত হবে ভাইয়া? কিছুই না। ব্যাসার্ধ বের করার জন্য আপনি কেন্দ্র থেকে যে কোনো একটা বাহুর উপর লম্ব টানবেন। কেন্দ্র থেকে যে কোনো একটা বাহুর উপর জাস্ট লম্ব টানবেন। এইটুকু হচ্ছে আপনার বৃত্তের ব্যাসার্ধ। ঠিক আছে, কেন্দ্র থেকে যে কোনো একটা বাহুর উপর লম্ব টানবেন, এইটুকু হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। এরপরে ওই ব্যাসার্ধের সমান করে বৃত্ত আঁকলেই হবে। ঠিক আছে, ব্যাসার্ধের সমান করে জাস্ট বৃত্ত আঁকলেই হবে। তারপরে বৃত্তের কোন বিন্দুতে একটি স্পর্শক আঁকো। শুরুর অঙ্ক। 90 ডিগ্রি হলে একই সরল রেখায় অবস্থিত অন্তর্লিখিত চতুর্ভুজের দুইটা। এগুলো সবই পারবেন, এগুলো সবই হচ্ছে বইয়ের অঙ্ক। আমি জাস্ট হচ্ছে একটা জিনিস একটু দেখাই দিব, সেটা হচ্ছে যে আপনারা যেই কাজটা করবেন, যে আপনি প্রথমে হচ্ছে ইউটিউবে যাবেন, একটু কষ্ট করে ইউটিউবে যাবেন অথবা আমাদের ওয়েবসাইটে যাইতে পারেন। ওয়েবসাইটেরটা অলরেডি আপনারা জানেন যে ওয়েবসাইট থেকে এটা কার চ্যানেলে লগইন করা, ও এফএম লার্নিং এরটাতে লগইন করা। আচ্ছা, সো আপনারা হচ্ছে যেই কাজটা করবেন, যে প্রতিজ্ঞা লিখে সার্চ দিবেন। প্রতিজ্ঞা লিখে সার্চ দিবেন, প্রতিজ্ঞা এডু, এটা প্রথমেই চলে আসবে। সো এখানে যায় যদি আপনি প্লে লিস্টে যান, প্লে লিস্টে গেলে এই যে এসএসসি জেনারেল ম্যাথ, এসএসসি জেনারেল ম্যাথ, এসএসসি জেনারেল ম্যাথ, এসএসসি জেনারেল ম্যাথে গেলেন। এসএসসি জেনারেল ম্যাথের চ্যাপ্টার 8 এমসিকিউ সলভিং, এই যে বৃত্ত। বৃত্ত, এই বৃত্ত চ্যাপ্টারের যা যা সিকিউ দরকার সবকিছু কিন্তু আপনাকে অলরেডি করাই দেওয়া হয়েছে। বৃত্ত চ্যাপ্টারের যা যা সিকিউ দরকার সব অলরেডি করাই দেওয়া হয়েছে। এন্ড এখান থেকে আপনার কাজ হচ্ছে এই যে বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ, বৃত্তস্থ কোণ সবকিছু আপনি অলরেডি পারেন। ঠিক আছে, এই পুরা জিনিসটা প্রথমে আগে একবার কমপ্লিট করবেন। এইটুকু যদি কমপ্লিট না করেন, তাইলে ভাই আপনি সিকিউ সলভিং এ এসে আসলে কিছু করতে পারবেন না। এইটুকু আপনার আগে কমপ্লিট করতে হবে। এইটুকু যখন কমপ্লিট করা শেষ আপনার, তখন আপনি হচ্ছে ফার্দার সিকিউ গুলা ধরবেন। ঠিক আছে, আপনাদের স্লাইড হচ্ছে আমি পাঠাই দিচ্ছি, মানে স্লাইড হচ্ছে আপলোড দিয়ে দিচ্ছি। আর আজকের ক্লাসটা আমি খুব বেশি একটা লেন্দি করব না, কারণ আসলে পোলাপানেরও হচ্ছে মনোযোগ নাই। সো আজকের ক্লাসটা খুব বেশি একটা লেন্দি করব না। আপনাদের হচ্ছে জাস্ট কম্প্যাক্ট সিরিজের ক্লাসটা দেখবেন। এখানে কিন্তু প্রপার সাজেশন সহ দেওয়া আছে যে কোনটা কোনটা আপনার লাগবে। ঠিক আছে, সো এই হচ্ছে আপনাদের জন্য আজকের কথাবার্তা। সো খুব বেশি একটা লেন্দি করতেছি না, আমি একটু কমেন্ট গুলা দেখে নেই। ভাইয়া আজকে কি সম্পাদ্য থেকে ভাই এমসিকিউ আসবে? খালি এমসিকিউ আসবে। আচ্ছা, বিজয় দত্ত, ওরে আমি হচ্ছে ক্লাস শেষ করে হচ্ছে ব্যান করব যে আজকে পড়া। আচ্ছা, আমি এই কথাটা একটু আগেও বলছি যে আজকে পড়া না পড়া এটা টোটালি আপনার উপরে ডিপেন্ড করে। পড়া না পড়া এটা টোটালি আপনার উপরে ডিপেন্ড করে। এটা আসলে
মানে আমি তো কারোরে ফোর্স করতেছি না যে ভাই আপনার আজকে পড়াই লাগবে। ঠিক আছে? এটুকু তো আমরা ফোর্স করতেছি না। আপনি যদি থাকতে চান থাকবেন। আপনার যদি মনে হয় যে না ভাই আমার আজকে পড়া লাগবে না তাহলে পড়বেন না। শেষ হিসাব সোজা। ঠিক আছে? আপনারে কেউ জোর করে এই জায়গায় নিয়ে আসে নাই। তো লাস্ট পর্যন্ত কিছু কথাবার্তা একটু বলি যে, নতুন বছর আসতেছে। এই বছর হচ্ছে আপনারা অনেকগুলা হয়তো ভুল করছেন। ঠিক আছে? লাইফে আসলে মানুষের অনেক ভুল থাকতে পারে। ভুল থেকে আসলে শিক্ষা নেওয়া এইটা হচ্ছে মানুষের কাজ। যে আপনি এই ভুলটা করছেন, আপনার পরবর্তীতে রিয়ালাইজেশন আসছে। বুইঝা আসলে যদি কোন একটা ভুল করেন সেটার আসলে ভুল বলা যায় না। সেটা হচ্ছে অন্যায়। যদি আপনি বুঝেন যে কাজটা আমার করাটা ঠিক হইতেছে না, ওটারে আমি ভুল বলতে পারি না। ওটা হচ্ছে অন্যায়। ঠিক আছে? অন্যায়েরও সংশোধন করা দরকার। ভুলের তো ডেফিনিটলি সংশোধন করা দরকার। আপনি যখন বুঝতেছেন যে এই কাজটা করাটা আমার ঠিক হয় না, এই কাজটা করাটা আমার ভুল হইছে। সো সেই ভুলের সংশোধন করার জন্য আপনি নতুন আরেকটা বছর আপনার লাইফে পাচ্ছেন। সো চেষ্টা করবেন যেমন যারা হচ্ছে এই বছর এসএসসি দিচ্ছেন মানে ২৬ সালে যারা এসএসসি দিচ্ছেন, সো আপনাদের জন্য কিন্তু কাউন্টডাউন অলরেডি শুরু হয়ে যাচ্ছে। এই ৩১ তারিখ আপনাদের আসলে খুশি থাকার কথা না যে যেহেতু সামনে পরীক্ষা যেমন আমার যেটা হইতো যে আমি পরীক্ষার আগে অসুস্থ হয়ে যাইতাম। ঠিক আছে? মানে যেকোনো পরীক্ষার আগে টেনশনেই আমি অসুস্থ হয়ে যাইতাম। তো আপনাদের আসলে এই মোমেন্টে খুশি থাকার কথা না। তারপরেও নতুন বছরে আনন্দ করবেন, উল্লাস করবেন। যেটা মন চায় সেটা করবেন। আমি জাস্ট আমার আম্মুর কথাটা আপনাদের একটু বলতে চাই। আমার আম্মু খালি বলত। আমার আম্মু কিন্তু ছোটবেলা থেকে আমারে কখনোই পড়াশোনা নিয়ে কোন প্রেশার দেয় নাই। আম্মু কখনোই আমারে বলে নাই যে, "তোর রোল ১ হইতে হবে, তোর রোল ২ হইতে হবে, তোর রোল ৩ হইতে হবে, টপ 3 তে কেন আসলি না?" এই টাইপের কোন কথা আম্মু কোনদিন আমারে বলে নাই। আম্মু জাস্ট বলছে যে, "আমি তোর রেজাল্টটা দেখব। ঠিক আছে? তুই যা মন চায় কর, আমি খালি তোর রেজাল্টটা দেখব।" সো আ আপনাদের উদ্দেশ্য আমার একই কথা যে, আপনারা লাইফে যা মন চায় করেন। লাইফে এনজয় থাকবে, লাইফে হচ্ছে দুঃখ থাকবে, কষ্ট থাকবে, আনন্দ থাকবে, হাসি থাকবে। লাইফের মধ্যে সবকিছু থাকবে। বাট এর মাঝখানেই টাইম বের করে পড়াশোনাটাও করতে হবে। ঠিক আছে? আপনি আজকে রাত্রে এনজয় করতে চান, করেন। কোন সমস্যা নাই। বাট আশেপাশের মানুষের কষ্ট দিয়েন না। ঠিক আছে? আশেপাশের মানুষের কষ্ট দিয়েন না। তাইলেই হচ্ছে আপনি যা মন চায় করেন। ওটা নিয়ে আসলে কেউ কোন কিছু বলবে না। ঠিক আছে? অ্যান্ড পড়ালেখাটা ঠিকঠাক মতো করবেন। তাইলেই হচ্ছে সব কাজ ওকে। ঠিক আছে? সো দেখা হবে ইনশাআল্লাহ আপনাদের সাথে পরবর্তী ক্লাসে। ধন্যবাদ সবাইকে। আজকে আমি আর টাইম ওয়েস্ট করলাম না। কারণ যেহেতু হচ্ছে 10:30 বাজে পরীক্ষা। আ সো সবাই একটু পরীক্ষার প্রিপারেশন নেন। এখনো প্রায় ১ ঘন্টার মতো সময় বাকি আছে। এই ১ ঘন্টার মধ্যে একটু পরীক্ষার প্রিপারেশনটা নিয়ে নেন অ্যান্ড আ কমপ্যাক্ট সিরিজের ক্লাসটা করে তারপর হচ্ছে সিকিউ স্লাইডটা এক নজর জাস্ট দেখে যাবেন। দেখবেন যে আপনি সবগুলা সিকিউই পারতেছেন। ঠিক আছে? ওখান থেকে ইনশাআল্লাহ সমস্যা হওয়ার কথা না। তো ধন্যবাদ সবাইকে। দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী উইকে নতুন বছরে।